এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক শিখবো, সেটা হচ্ছে যে একটা বস্তু যখন তরলে ছেড়ে দেওয়া হয় তখন ওই বস্তুটা ডুবে যাবে নাকি তরলের উপরে ভেসে থাকবে। তাহলে কোনো বস্তু তরলে ছাড়লে সেটা ডুবে যায় বা ভেসে থাকে কি কারণে, এইটা ডিটেলস আমরা এখন একটু বুঝবো। খুবই গুরুত্বপূর্ণ টপিক, মনোযোগ সহকারে বুঝবে, সহজ একটা টপিক, ঠিক আছে। প্রথমে যদি আমরা হচ্ছে যে একটু কল্পনা করি, সাপোজ আমার কাছে এই একটা পাত্র আছে আর এই পাত্রের মধ্যে মনে করো কি আছে, তরল আছে। এই তরলে আমরা একটা বস্তু রাখবো এখন, ঠিক আছে। এই তরলে এখন আমরা একটা বস্তু রাখবো, সাপোজ এই একটা বস্তু, এটাকে আমরা এই তরলে নিমজ্জিত করলাম। এখন বলো, যেহেতু বস্তু, তাহলে আমরা জানি সকল বস্তুরই কি আছে, ভর আছে, তাই না? তার মানে এই বস্তুটারও একটা কি আছে, ভর আছে। এখন বলো, ভর যেহেতু আছে তাহলে ডেফিনেটলি আর একটা ওজন আছে। ওজন সবসময় কোন দিকে কাজ করে বলতো, নিচের দিকে কাজ করে। তাহলে বস্তুর ওজন W=mg, এটা সবসময় নিচের দিকে কাজ করবে, কারণ পৃথিবী যে বলে আকর্ষণ করে বস্তুকে, সেটাই তার ওজন, সবসময় নিচের দিকে কাজ করে, ঠিক আছে। আর এর আগে আমরা একটু শিখেছি যে কোনো বস্তুকে যখন তরলে নিমজ্জিত করা হয় তখন ওই বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল কাজ করে, যেটাকে আমরা প্লবতা বল বলছি। এটাকে আমরা বলি B=V ρg। এই সূত্রতে আমরা প্লবতা বল বের করতে পারবো, ঠিক আছে। তাহলে একটা বস্তুকে যখনই তরলে নিমজ্জিত করব তখন আলটিমেটলি ওই বস্তুর উপর দুইটা বল কাজ করবে। এটা হলো ওজন বল, যেটা সবসময় নিচের দিকে কাজ করে, আর একটা হচ্ছে প্লবতা বল, ঊর্ধ্বমুখী লব্ধি বল, যেটা সবসময় উপর দিকে কাজ করে। এবার বলো, দুইটা বল দুই দিকে কাজ করছে না? তাহলে এই দুইটা বলের মধ্যে মাথায় রাখবা, এই দুইটা বলের মধ্যে তোমার যেই বলটা বেশি হবে ওই বলের প্রভাব বস্তুর উপরে বেশি পড়বে, তাই না? তাহলে যদি কোনো কারণে প্লবতা বলের চাইতে ওজন বলটা বেশি হয় তাহলে ওজন বল জয়ী হবে। তার মানে ওই ওজন জনিত বলটা বেশি হওয়ার কারণে বস্তুটা আস্তে আস্তে তরলের নিচের দিকে যেতে থাকে। তার মানে এটাকে আমরা তখন কি কন্ডিশন বলতে পারি, ডুবে যাবে, ডুবে যাবে। তার মানে শর্ত মনে রাখবা, বস্তু ডুবে যাবে কখন, বস্তু ডুবে যাবে কখন, বস্তু ডুবে যাবে তখন যখন প্লবতা বলের চাইতে ওজন বলটা কি হবে, বেশি হবে। কারণ ওজন বলটা বেশি, প্লবতা ঊর্ধ্বমুখী লব্ধি বল যেটা কম, তাহলে ওজন বল বেশি হওয়ার কারণে বস্তুটা নিচের দিকে যেতে থাকবে, তারপরে ডুবে যাবে। আর যদি কোনো কারণে ওজনের তুলনায় প্লবতা বলটা কি হয়, বেশি হয়, বুঝো ভালো করে, ওজনের তুলনায় প্লবতা বলটা বেশি হয়, তাহলে ওই প্লবতা বলের কারণে কিন্তু বস্তুটা ভেসে থাকবে। তার মানে ভেসে কখন থাকে, ভেসে থাকবে কখন, ভেসে থাকবে যখন প্লবতা বলটা ওজনের চাইতে কি হবে, বেশি হবে। এই দুইটা জিনিসই তো মাথায় রাখলে কিন্তু তোমরা সহজে ম্যাথ করতে পারবে। যদিও আমরা ঘনত্ব দিয়েও বস্তুটা ডুবে যাবে না ভেসে থাকবে কম্পেয়ার করতে পারি, বাট এইটা দিয়ে তুমি সহজে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন, যে বস্তুটা এই অবস্থায় রাখলে এই বস্তুর ভরটা সব দেওয়া থাকবে, ডুবে যাবে না ভেসে থাকবে, এটা অংশ নির্ণয় করতে বলে, তখন আমরা কিন্তু এটা ভাবে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। বস্তুটা ভেসে থাকবে না ডুবে থাকবে, প্লবতা বল বের করবো আর ওজন বের করবো, এই দুইটার মধ্যে যেইটা বেশি হবে সেই অনুযায়ী ডুবে যাবে না ভেসে থাকবে, এটা আমরা বলে দিতে পারবো, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে যে আমি আরো কিছু সিচুয়েশন তোমাদের এখানে দিই। যদি এরকম হয় বস্তুটা, যেমন মনে করো যে আমরা হচ্ছে যে সাপোজ হচ্ছে যে তরলে বস্তু, একটু খেয়াল করবো, প্লবতা বল বের করার এখানে একটা বেসিক শিখাবো। সেটা হচ্ছে যে এই মনে করো তরলের সারফেস উপরিতল, এই অবস্থাতে আমাদের এখানে একটা বস্তু রাখছি, ঠিক আছে। এখানে আমরা একটা কি রাখছি, বস্তু রাখছি। এই বস্তুটা দেখো তো কতটুকু নিমজ্জিত হয়েছে, কতটুকু ডুবানো হয়েছে তরলের ভিতরে। সাপোজ এই অবস্থাতে আছে বস্তুটা, হ্যাঁ, তাহলে দেখো তো এইটুকু শুধুমাত্র ডুবে আছে, খেয়াল করছো, এইটুকু শুধুমাত্র তরলে কি আছে, ডুবে আছে। মনে রাখবা, ওজন বের করার সময়, ওজন বের করার সময় আমাদের সূত্র হচ্ছে যে W=mg। ওজন বের করার সূত্র কি, W=mg, এটা দিয়ে তুমি ওজন বের করবা। বাট প্লবতা বলটা বের করার সূত্র হচ্ছে যে V ρg, ওখানে ভিটা কিন্তু বস্তুর ডুবন্ত অংশের আয়তন, বস্তুর কি, ডুবন্ত অংশের আয়তন। মানে অ্যাকচুয়ালি আমরা যখন কম্পেয়ার করব তখন আমরা সর্বোচ্চ প্লবতা বল বের করার চেষ্টা করব। সর্বোচ্চ প্লবতা বল বের করবা কিভাবে, বস্তুটা যদি আমরা সম্পূর্ণ পানিতে ডুবাইয়ে ফেলি তখন কিন্তু ডুবানো অংশের আয়তন বস্তুর আয়তনের সমান হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্লবতা বলটা বের করার জন্য তুমি ভিটা জাস্ট বস্তুর আয়তনটাই বসায় দিবা, তাহলে তুমি সর্বোচ্চ প্লবতা বল বের করতে পারবে, যেটা ওজনের সাথে সহজে তুমি কম্পেয়ার করে বস্তু ডুবে যাবে না ভেসে থাকবে এটা বের করতে পারবা, ঠিক আছে। তাহলে বস্তু ভেসে থাকবে কখন, যখন ওজন বলটা প্লবতা বলের চাইতে কি হবে, বেশি হবে। তাহলে ওজন বল যখন প্লবতা বলের চাইতে কি হবে, বেশি হবে, তখন বস্তুটা ভেসে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এক নম্বর যে কন্ডিশনটা পাচ্ছি সেটা হলো ওজন বলটা, প্লবতা বলটা যখন ওজন বলের চাইতে বেশি হবে তখন হচ্ছে যে কি, ভেসে থাকবে। প্লবতা বলটা যখন ওজন বলের চাইতে কি হবে, বেশি হবে, তখন তোমার বস্তুটা কি হবে, ভেসে থাকবে। তাহলে এক নম্বর কন্ডিশন। দুই নম্বর, যদি এমন হয় যে প্লবতা আর ওজন সমান, তাহলে কি হবে বলতো, যদি প্লবতা আর ওজন সমান হয় তাহলে এই সময় বস্তুটা
কি কন্ডিশনে থাকবে? এই সময় বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে। তার মানে কি, পানিতে সে নিমজ্জিত হয়ে গেছে, টোটালি পানির নিচে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ডুবে যায় না, মানে তলায় চলে যাচ্ছে না, নিমজ্জিত অবস্থায় ভাসে, মানে ডুবে ডুবে ভাসা কাইন্ড অফ। তার মানে বস্তুটা তরলের নিচেই আছে, একেবারে উপরে ভেসে নেই, তরলের নিচেই আছে, কিন্তু সেটা একেবারে মাটিতে বা সারফেসে চলে যায়নি, সেটা নিমজ্জিত অবস্থায় ভেসে আছে, তাই না? এটাকে বলে সম্পূর্ণ নিমজ্জিত। এটা হলো আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসা, এটাকে বলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসা। তাহলে কখন এই কন্ডিশনটা পাবো আমরা? যখন বস্তুটা সম্পূর্ণ পানির নিচে ডুবন্ত অবস্থায় আসবে, তখন তার প্লবতা আর ওজন বলটা কি হবে? সমান হবে। আর একটা কন্ডিশন আমরা পাইতে পারি, সেটা হচ্ছে যে 3 নম্বর কন্ডিশন, যখনই তোমার হচ্ছে যে বস্তুটা একদম ডুবে যাবে, তার মানে যদি বস্তুটা তোমার হচ্ছে যে একদম ডুবে, মনে করো এই তরলের সারফেস আর এই হলো আমাদের নিচের সারফেস, এই অবস্থাতে যদি চলে আসে, তার মানে বস্তুটা এখন টোটালি ডুবে গেছে, তাই না? তখন কি হবে বলতো? কোন বলে কেন ডুবে গেছে বলতো? ওজন বলের কারণে। তার মানে তখন ওজন বলটা কি হবে? প্লবতা বলের চাইতে বেশি হবে। তখন ওজন বলটা প্লবতা বলের চাইতে বেশি হবে। তাহলে এইটা হলো আমাদের 3 নম্বর কন্ডিশন। তাহলে এই 3টা কন্ডিশন একটু মাথায় রাখবা যে কখন কি ঘটে। তার মানে বস্তু ডুবে যাবে না ভেসে থাকবে, এর জন্য তোমার 2টা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে প্লবতা বল আর হলো ওজন বল। প্লবতা বেশি মানে ভেসে থাকবে, প্লবতা ওজন সমান মানে নিমজ্জিত অবস্থায় ভাসবে সম্পূর্ণ। আর যখনই প্লবতা বলের চাইতে ওজন বল বেশি হয়ে যাবে, তখনই বস্তুটা ডুবে যাবে। তাহলে আমরা এই 3টা জিনিস দিয়ে কোনো বস্তু ডুবে যাবে না ভেসে থাকবে, এটা সহজে কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো, খুব সহজ একটা টপিক। এটা দিয়ে কিন্তু পরীক্ষায় সৃজনশীল কোশ্চেন হতে পারে, আমরা দেখবো সামনে সৃজনশীলও দেখবো। ঠিক আছে? এরপরে দেখো আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা থেকেও প্রশ্ন আসে পরীক্ষায়, এবং এইটা থেকে তোমার হচ্ছে যে বোর্ড পরীক্ষায় যেমন আর্কিমিডিসের সূত্র থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক সিমিলার এই চ্যাপ্টার থেকে প্যাসকেলের সূত্র যেটা আছে, এটা থেকে পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে। প্যাসকেলের সূত্রটা আমরা এখন একটু খুব ভালো করে বুঝবো, একদম বেসিক থেকে। ঠিক আছে? প্যাসকেলের সূত্রটা বোঝার আগে, আমি সংজ্ঞাটা বোঝানোর আগে আমি তোমাদের কিছু জিনিস একটু বুঝাইনি, তারপরে সংজ্ঞাটা বোঝাচ্ছি। দেখো, মনে করো আমরা এইখানে একটা সিলিন্ডার নিলাম, এখানে একটা কি নিলাম? সিলিন্ডার নিলাম। এই সিলিন্ডারটা ছোট, সাপোজ এইটার সাথে এই পাশে আমরা আরেকটা সিলিন্ডারে কি করব? কানেকশন করব। কিন্তু এই সিলিন্ডারটা একটু বড় ক্ষেত্রফল বিশিষ্ট সিলিন্ডার নিলাম, যার আয়তনও বেশি। ওকে, তাহলে এখানে আমাদের একটা ছোট সিলিন্ডার আছে আর এইখানে আমাদের একটা বড় সিলিন্ডার আছে, দুইটার মধ্যে কিন্তু আমি সংযোগ করে দিয়েছি। কারণ দেখছো, দুইটা সিলিন্ডারের মধ্যে কি করছি? সংযোগ করে দিয়েছি। ওকে, এখন যদি প্রথম সিলিন্ডারে আমরা এখানে যদি পিস্টন দিয়ে বল তৈরি করে সেই বলটা এখানে প্রয়োগ করি, তাহলে এইখানে চাপ তৈরি হবে না। কারণ আমরা জানি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ বলা হয়। অর্থাৎ এই ছোট সিলিন্ডারে যদি আমরা পিস্টন দিয়ে বল প্রয়োগ করি, সাপোজ এখানে যে বলটা দিলাম সেটার নাম আছে F1, তাহলে এই জায়গাটায় যে তলার ক্ষেত্রফলটা ছিল বা সিলিন্ডারের ক্ষেত্রফলটা ছিল, এটাকে আমি ধরে নিলাম A1, 1 নম্বর সিলিন্ডার, ওখানে প্রয়োগকৃত বল F1 আর ওর ক্ষেত্রফল হচ্ছে যে A1। তাহলে বলতে এখানে যে চাপ তৈরি হবে সেটা কি হবে? P1 equal to F1 by A1। কেন? কারণ আমরা জানি প্রেসার P equal to F by A। যেহেতু এটা 1 নম্বর সিলিন্ডার, তাই সব ডেটাগুলোকে আমি 1 দিয়ে লিখেছি। ঠিক আছে? এখানে দেখো আরেকটা সিলিন্ডার আছে, সাপোজ এইটা তলার ক্ষেত্রফল আমি ধরে নিলাম হচ্ছে A2। এইখানে তোমার হচ্ছে যে এইখানে বল প্রয়োগ করার ফলে এই তরলটা কিন্তু তখন নিচে নেমে আসবে, তাই না? এখানে সাপোজ সিলিন্ডারের ভিতরে তরল আছে, তাহলে আমি যখনই বল প্রয়োগ করব তখন এখানকার তরলটা কি হবে? নিচে নেমে আসবে, এই তরলটা এই পাশ থেকে পাস করে এইদিকে যাওয়ার চেষ্টা করবে, তাই না? তাহলে আমি যখনই বল প্রয়োগ করছি, এখানে যে চাপটা তৈরি হচ্ছে সেই চাপটা কিন্তু এই দিকেও ছড়িয়ে আসবে এই তরলের সাথে, তাই না? ফলে এইখানেও কিন্তু আবার নতুন একটা বল তৈরি হবে, বাট এই বলটা উপরমুখ কাজ করবে, কারণ এই দিক থেকে প্রেসার দিচ্ছি, মানে বল দেওয়া হচ্ছে, তার মানে এই পাশে যে বলটা হবে সিলিন্ডারের উপরে সেটা কিন্তু এই দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে। ঠিক আছে? এই বলটারে আমি ধরলাম সাপোজ F2। ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো, এইখানেও তাহলে কি একটা প্রেসার তৈরি হবে না? এখানেও একটা প্রেসার তৈরি হবে, যেহেতু বল কাজ করছে ক্ষেত্রফলের উপরে প্রেসার তৈরি হবে, এই প্রেসারটা P2 দিতে পারি আমরা, তখন হবে হচ্ছে যে F2 by A2। এখন কথা হচ্ছে যে প্যাসকেল কি বলছে? প্যাসকেল বলছে হলো, দেখো সংজ্ঞার ওখানে লেখা আছে, আবদ্ধ পাত্রে কোনো তরল বা বায়বীয় পদার্থের উপরে বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ করি, ফলে কি চাপ তৈরি হবে না? ওই চাপটা পাত্রের সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে এবং পাত্রের উপর লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে আমি আবারও বলছি, আবদ্ধ পাত্রে কোনো তরল বা বায়বীয় পদার্থের বাইরে থেকে যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করলে কি তৈরি হবে? চাপ তৈরি হবে। তাহলে ওই চাপটা পাত্রের সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। চাপটা কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়া মানে চাপ বাড়বেও না কমবেও না, চাপ কিন্তু ইকুয়াল থাকবে। ঠিক আছে? আর লম্বভাবে পাত্রের উপরে কি করবে? ওই চাপটা কাজ করবে। এখন কথা হচ্ছে যে যেহেতু প্যাসকেল বলছে চাপটা সমানভাবে ছড়িয়ে পড়বে, মানে বাড়বেও না কমবেও না, তাহলে বুঝো তো এই পাশে যে চাপ তৈরি হচ্ছে ডেফিনেটলি এই পাশের চাপের সমান, এই পাশেও সেম চাপ তৈরি হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি? P1 equal to P2। আমরা এখান থেকে লিখতে পারি কি? P1 equal to P2, কারণ চাপ সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে। প্যাসকেলের সূত্র থেকে এই যে আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে
কোনো অংশের উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে যে চাপ তৈরি হয় সেই চাপটা তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, মানে কি ছড়িয়ে পড়ে এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। সুতরাং P1 সমান P2, এ পাশে যে চাপ এ পাশে সেম চাপ তৈরি হয়। বলটা ডিফারেন্ট হতে পারে, ওটা আমরা একটু পরে শিখি। এখন একটু খেয়াল করো, তাহলে হচ্ছে যে P1 সমান P2, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? P1 এর পরিবর্তে আমরা লিখতে পারি F1/A1, P2 এর পরিবর্তে F2/A2। যদি F গুলাকে আমরা এক পাশে নিয়ে চলে আসি, তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, F1/F2 ইকুয়াল টু, আর গুণ করে দিলাম A1/A2। দেখো তো আমরা এখানে একটা সূত্র পেয়ে গেলাম না, বল আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কিত সূত্র। অ্যাকচুয়ালি বল আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কিত সূত্র, যে এই পাশে যে পরিমাণ বল প্রয়োগ করা আছে ওই পাশে কি পরিমাণ বল তৈরি হবে, এটা কিন্তু এই সূত্রের মাধ্যমে যদি ক্ষেত্রফল জানা থাকে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে যে এই সূত্র দিয়ে এই পাশের সিলিন্ডারে যত পরিমাণ বল প্রয়োগ করা হবে, ম্যাথ যদি করি আমরা দেখবো ও পাশের সিলিন্ডারে তার সাথে বেশি বল পাওয়া যাবে। ছোট সিলিন্ডারে যে পরিমাণ বল প্রয়োগ করা হবে, বড় সিলিন্ডারে তার সাথে বল বেশি পাওয়া যাবে। চাপ কিন্তু সেম থাকছে, কিন্তু বল বেড়ে যাবে, ক্ষেত্রফল বেশি এইটার কারণে। এই যে বল বৃদ্ধি করা হচ্ছে না বা বল বৃদ্ধি পাচ্ছে না, এটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। এটা আমরা এর পরের যে টপিকটা আছে আমাদের প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি, এর ভিতরে আমরা একটুখানি ডিটেলসে বোঝার চেষ্টা করবো। তার আগে প্যাসকেলের সূত্রটা বুঝছো কিনা দেখো, সেটা হচ্ছে আবদ্ধ পাত্রে বাইরে থেকে তরল বা বায়বীয় পদার্থের উপরে বাইরে থেকে বল প্রয়োগ করলে যে চাপটা তৈরি হয়, এই চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। যেহেতু সমানভাবে সঞ্চালিত হয়, এই জন্যই আমরা কিন্তু এখানে লিখতে পারছি যে P1 সমান P2। না, সেটা কিন্তু এটা লেখা সম্ভব ছিল না। তার মানে এইটাই হলো প্যাসকেলের সূত্র। এই প্যাসকেলের সূত্র ব্যবহার করে এই পাশে আমরা অল্প বল প্রয়োগ করে পাশে কিভাবে বেশি বল পেতে পারি, এই যে বল বৃদ্ধিকরণ নীতিটা, এইটা আমরা একটু ডিটেলসে শিখবো। ঠিক আছে, তাহলে মাথায় রাখবা। আমরা এই চিত্রটা একটু আরেকবার দেখি বল বৃদ্ধিকরণ নীতির এখানে, তাহলে আরো সহজে বুঝতে পারবা। আমরা এখানে আবার একটা ছোট সিলিন্ডার রাখে নিই, এখানে একটা ছোট সিলিন্ডার, আর তার পাশে আমরা দিব একটা বড় সিলিন্ডার, মানে বেশি ক্ষেত্রফল বিশিষ্ট সিলিন্ডার। দেখো একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এইটার আমরা আবার ডেটাগুলো একটু লিখে ফেলাই। এটার ক্ষেত্রফল ধরলাম A1, এটার ক্ষেত্রফল ধরলাম সাপোজ A2, এপাশে বল প্রয়োগ করা হচ্ছে F1, এপাশে বল তৈরি হচ্ছে সাপোজ F2। এখান থেকে আমরা একটু আগে একটা সূত্র বানানো শিখলাম না, সেটা হলো F1/F2 ইকুয়াল টু A1/A2। এটা হলো প্যাসকেলের সূত্রর প্রয়োগ থেকে আমরা পাচ্ছি। এই সূত্রটা ব্যবহার করে আমরা এই পাশে বল বেড়ে যাবে, সেটা আমরা একটু সহজে নির্ণয় করা শিখি। ঠিক আছে, একটু খেয়াল করো, এই সূত্রটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে এইটা লেখা যায় কিনা, যদি আমরা একটু চেঞ্জ করে ফেলাই সূত্রটাকে, একটু F2টাকে সাপোজ উপরে লিখে F1টা একটু ব্যস্তকরণ করে দিলাম, তাহলে এখানে A2 কি লেখা যায় A1। তাহলে বলতো F2 সমান ফাইনালি A2/A1 ইন্টু F1 লেখা যায় না? দেখো তো খেয়াল করে, F2 ইকুয়াল টু এটা লেখা যায় কিনা। তার মানে একটা জিনিস বুঝে দেখো, এখানে A2/A1 মানে কি, এই দুইটার ক্ষেত্রফলের ভাগফল। A2/A1 মানে বোঝায় A2টা A1 এর কত গুণ। সাপোজ A2 এর মান 10, A1 এর মান 5, তাহলে ভাগফলটা কত হবে বলতো? 10/5 করলে 2, তার মানে A2টা তখন A1 এর দ্বিগুণ। A2টা যখন A1 এর দ্বিগুণ হচ্ছে, তখন দেখো F2টা হয়ে যাচ্ছে 2F1, তার মানে F2টা F1 এর দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে ক্ষেত্রফল যত গুণ বেশি, ডেফিনেটলি বলও তত গুণ বেশি হয়ে যাবে ওইখানে, তাই না? তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যালি এটা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ A2 যেটা আছে, A1 যেটা আছে, এটা ধরলাম 2 স্কোয়ার মিটার, আর A2 যেটা আছে এটা ধরলাম সাপোজ 10 স্কোয়ার মিটার। এখন আমরা এই পাশে বল প্রয়োগ করছি সাপোজ 10 নিউটন। আমি তোমারে প্রশ্ন করলাম তাহলে F2 এর মান কত হবে এটা বের করো। তাহলে তুমি কি এই সূত্র দিয়ে সহজে ম্যাথ করে ফেলতে পারবা না? তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ভাবে লিখলেই হলো। তুমি ইচ্ছে করলে F1/F2 ইকুয়াল টু A1/2 লিখতে পারবা, F2/F1 ইকুয়াল টু A2/A1 লিখতে পারবা। তাহলে আমরা সেকেন্ডটা লিখি, কারণ ওটাতে তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারবো। তাহলে F2/F1 ইকুয়াল টু A2/A1। আমরা F2 যেহেতু বের করবো, তাহলে এই পাশে লিখবো A2/A1 ইন্টু F1। এখানে ভ্যালুটা ইনপুট করো। দেখো A2 এর মান দেওয়া আছে হলো 10, A1 এর মান 2, F1 এর মান আবার কত দেওয়া আছে 10। ভাগফল এখানে কত হচ্ছে বলতো? কাটাকাটি করলে 5 হচ্ছে, 5 গুণ 10, 5 10 কত হচ্ছে 50। একটু খেয়াল করে দেখো, এই পাশে বল প্রয়োগ করছিল 10, ও পাশে এখন বল পেয়ে গেছি 50। কয় গুণ বেড়েছে বলতো বলটা? 10 গুণ বেড়ে গেছে, তাই সরি 5 গুণ বেড়ে গেছে, তাই না? তাহলে বলটা এখানে কত গুণ বেড়েছে? 5 গুণ বেড়েছে। তার মানে ক্ষেত্রফলটা আমাদের কত গুণ বেশি ছিল? দেখো এটার ক্ষেত্রফল ছিল 2 স্কোয়ার মিটার, ওইটার ক্ষেত্রফল 10 স্কোয়ার মিটার। ওইটার ক্ষেত্রফল এটার কয় গুণ বেশি বলতো? 5 গুণ বেশি না? এই জন্য বলও দেখো 5 গুণ বেড়ে গেছে। তারপরে মনে রাখবা, প্রথম পিস্টন বা সিলিন্ডারের চাইতে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রফল যত গুণ বেশি, ওইখানে বলও হয়ে যাবে তত গুণ বেশি। এখন বলো, এইখানে বল প্রয়োগ করে এই জায়গায় বল যেহেতু বাড়িয়ে ফেলছি, তাহলে যদি কোনো কারণে এই জায়গায় আমরা একটা বস্তু রাখি, এই জায়গায় সাপোজ আমরা একটা বস্তু রাখলাম, এই বস্তুটার
একটা ওজন দেওয়া আছে, সাপোজ এই বস্তুটা তোমার হচ্ছে যে সাপোজ ভর দেওয়া আছে, এই বস্তুটার ভর কত, এই বস্তুটার ভর সাপোজ তোমার হচ্ছে যে তোমার 5 কেজি, এই বস্তুটার ভর সাপোজ 5 কেজি। এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি যে এই বস্তুটার ভর, এখানে একটা 5 কেজি ভরের বস্তু সাপোজ এই সিলিন্ডারের উপরে, পিস্টনের উপরে আছে। এখন যদি তোমাকে আমি কোশ্চেন করি যে এই 10 নিউটন বল ছোট সিলিন্ডারে প্রয়োগ করে এই 5 কেজি ভরের বস্তুটার উপরে তোলা যাবে কিনা, উপরে তোলা যাবে কিনা, তাহলে একটু বোঝো ভালো করে। এই 5 কেজি ভরের বস্তুটার একটা ওজন আছে না, ওই ওজন কিন্তু নিচের দিকেরই কাজ করছে। ওজনটা কত জানি, W=mg। তাহলে এম হলো 5, জি হলো 9.8। তুমি যদি 5 গুণ 9.8 করো তাহলে এখানে পাবো 49 নিউটন। কত নিউটন? 49 নিউটন। তাহলে ওই বস্তুটার যে ওজন বল সেটা 49 নিউটন কিন্তু নিচের দিকে কাজ করছে, তাই না? ওজন বলটা নিচের দিকে কাজ করছে। আর F2 কোন দিকে কাজ করছে? দেখো উপরের দিকে। যদি কোনো কারণে ওজন বলের চাইতে F2টা বেশি হয়ে যায় তাহলে ওই বস্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে না, স্বাভাবিক বিষয়। আর যদি F2 কম হয়, ওজন বেশি হয়, তাহলে ওই বস্তুটাকে কিন্তু ওই F2 বলে উপরে তোলা সম্ভব হবে না, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ওজনটা যেহেতু 49 নিউটন, আর আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে দেখলাম যে ওই F2 এর মানটা আছে 50 নিউটন, তাহলে ওজনের চাইতে যেহেতু F2 বেশি, তারপর ওই বস্তুটার উপর তোলা সম্ভব। এই ধরনের সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতিতে কি শিখলাম? প্যাসকেলের সূত্রের সাহায্যে একটা ছোট সিলিন্ডারে অল্প বল প্রয়োগ করেও বড় সিলিন্ডারে যে বেশি গুণ বল পাওয়া যায়, পাওয়া সম্ভব, এইটা আমরা শিখলাম। যেহেতু এখানে বেশি বল পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি বল বৃদ্ধিকরণ নীতি। তার মানে অল্প বল প্রয়োগ করেও আমরা বেশি বল পাইতে পারি, এই নীতির মাধ্যমে আমরা সেটা ব্যাখ্যা করা শিখলাম, ঠিক আছে? প্যাসকেলের সূত্রের সাহায্যে। এটা ছিল প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতির মূল বেসিক। এবার আমরা হচ্ছে যে তোমার হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো, এটা কিন্তু পরীক্ষায় সৃজনশীল প্রায় এসে থাকে। এই টপিকটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটা একটু ভালো করে বুঝবা, তারপরে যে আমরা হচ্ছে যে এক্স্যাক্টলি তোমার হচ্ছে যে একটা ম্যাথের মাধ্যমে প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতির টোটাল টপিকটা একটু শেষ করবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা কথা লেখা আছে যে ছোট পিস্টনে বল প্রয়োগের ফলে বড় পিস্টনে বলের পরিবর্তন হলেও উভয় পিস্টনে কাজের পরিমাণ একই থাকে। আমরা একটু আগে শিখলাম যে ছোট পিস্টনে আমরা যতটুকু বল প্রয়োগ করছি, বড় পিস্টনে কিন্তু তার তুলনায় বেশি বল তৈরি হচ্ছে, তার মানে বলের পরিবর্তন হচ্ছে, ডেফিনেটলি মাথায় রাখবা। বাট এই পিস্টনে যে পরিমাণ কাজ হচ্ছে, ওই পিস্টনে কিন্তু সেম পরিমাণ কাজ হবে, অর্থাৎ কাজের পরিমাণ সেম থাকবে, বলের পরিবর্তন হইলেও কাজের পরিমাণ সেম থাকবে, ওই কথাটাই কিন্তু এখানে লেখা আছে। এইটা আমরা এখন একটুখানি সুন্দর করে প্রমাণ করা শিখবো। এটা দুইভাবে প্রমাণ করা যায়, আমি এখন কোনো ডেটা বাদেও প্রমাণ করা সম্ভব ওইটা দেখাই দিব। আর যদি কখনো ডেটা দেওয়া থাকে প্রশ্নে, তাহলে ওইটা ব্যবহার করেও তুমি সহজে প্রমাণ করতে পারবে, ওইটা আমরা সৃজনশীলের মাধ্যমে একটু শিখবো, ঠিক আছে? এখন কোনো ডেটা যদি না দেওয়া থাকে, শুধু এই কথাটাই প্রমাণ করতে বলে, তাহলে আমরা কিভাবে করতে পারি এই জিনিসটা একটু শিখি। এর জন্য আমাদের এই সেম চিত্রটা আবার একটু আঁকতে হবে। সিলিন্ডারের যে চিত্রটা আছে অ্যাকচুয়ালি এইটা আমাদের আবার আঁকতে হবে। এটা হলো ছোট সিলিন্ডার, এটার সাথে আমরা সংযোগ দিব হচ্ছে যে একটা বড় ক্ষেত্রফল বিশিষ্ট সিলিন্ডার। আচ্ছা, এখন এই চিত্রটাই একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ওই এগেইন আবার সেই জিনিসগুলো একটু ধরে নাও। এটা ক্ষেত্রফল A1 আর এটা ক্ষেত্রফল সাপোজ হচ্ছে যে A2, একটু মাথায় রাখবা, এটা ক্ষেত্রফল হচ্ছে A1 আর এটা ক্ষেত্রফল কি A2। এখন এই পাশে যে বলটা প্রয়োগ করছি এটাকে আমরা ধরলাম হচ্ছে F1, এই পাশে যে বলটা সৃষ্টি হচ্ছে এটাকে আমরা ধরলাম হচ্ছে সাপোজ F2। হ্যাঁ, এখন আমরা একটু পিস্টন এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গায় মনে করো পিস্টন ছিল প্রাথমিকভাবে, পিস্টনটাকে আমরা বল প্রয়োগ করে মনে করো এই জায়গায় নিয়ে চলে আসছি, তাহলে পিস্টনটার একটা সরণ ঘটেছে না, পিস্টনটার কিন্তু ডেফিনেটলি একটা সরণ ঘটেছে। এই সরণটাকে আমি ধরলাম হচ্ছে L1, সরণটাকে আমি কি ধরলাম L1। আর এই জায়গায় পিস্টনটা মনে করো প্রথমে এই জায়গাটাই ছিল, আর এই জায়গায় বলটা প্রয়োগ হওয়ার পরে পিস্টনটা সাপোজ হচ্ছে তোমার কি হয়েছে, ওই পিস্টনটা আচ্ছা আমি একটু মুছে এটা একটু সুন্দর করে রেখে দিই। দেখো এখানে সাপোজ হচ্ছে যে প্রথমের দিকে যে পিস্টনটা ছিল সেটা সাপোজ এই পজিশনে ছিল, এইটার উপরে বল প্রয়োগ হয়েছে, তারপরে এই পিস্টনটা কিন্তু উপরে উঠে যাবে। এখানে F2 বল যদি প্রয়োগ হয় তাহলে এই পিস্টনটা কিন্তু সাপোজ এই জায়গায় উঠে আসছে এখন, ঠিক আছে? তাহলে দেখো তো এই জায়গায় একটা সরণ ঘটেছে না, এইটাকে আমি ধরলাম হচ্ছে যে L2। একটু মাথায় রাখবা, এটা হলো L1 ধরছি আর এইটা ধরছি আমি হচ্ছে কি L2। তাহলে L সরণ কেন দরকার হবে একটু পরেই বুঝতে পারবা না। এখন আমার কথা হচ্ছে যে উভয় পিস্টনের বলের পরিবর্তন হয়, এটা আমরা আগেই প্রমাণ করছি, দেখছি। শুধু কাজের পরিবর্তনটা যে সমান হবে এইটা আমাদের একটু প্রমাণ করতে হয়। তার আগে কাজের সূত্রটা কি এটা আমাদের একটু জানা দরকার। আমরা জানি কাজকে ইংরেজি বলা হয় ওয়ার্ক, আর এটা সূত্র হলো W=Fs, মানে বল গুণ সরণ। এটা দিয়ে আমরা কিন্তু কাজ বের করতে পারবো। তাহলে এই জায়গাটায় যে বল প্রয়োগ করা হচ্ছে তার ফলে যে সরণ হচ্ছে এটাকে আমি S না ধরে L ধরেছি, তাই না? তাহলে আমরা FL ও লিখতে পারি, কাজের পরিবর্তে S এর পরিবর্তে যদি আমরা L ধরে থাকি সরণটারে, ডেফিনেটলি W=FL ও লেখা যাবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা।
এখন একটু বলো তো তাহলে প্রথম সিলিন্ডারে কাজের পরিমাণটা এটা যদি আমরা দেখাতে চাই তাহলে কি হবে বলো তো W1 ইকুয়াল টু F1 L1। দ্বিতীয় সিলিন্ডারে কাজের পরিমাণ কত হবে W2 ইকুয়াল টু F2 L2, তাই তো হওয়ার কথা, তাই না? এখন আমাদের প্রমাণ করতে হবে W1 ইকুয়াল টু W2। তাহলে কি প্রমাণ হয়েছে যে উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান হবে, এটা কিন্তু প্রমাণ হয়েছে আমার। তাহলে প্রমাণ করতে হবে প্রথম পিস্টনের কাজ W1, দ্বিতীয় পিস্টনের কাজ হচ্ছে W2, এই দুটো ইকুয়াল, এটা প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করার জন্য তোমার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো এই দুইটা পিস্টনের সরণ যাই দেখছো তুমি এখানে সরণের মান চেঞ্জ আছে, বাট এইখানে যতটুকু আয়তনের পরিবর্তন হবে এইখানেও ঠিক ততটুকুই আয়তনের পরিবর্তন হবে, এইটা একটু মাথায় রাখবা। এইটার আয়তনের পরিবর্তনটাকে আমি সাপোজ ধরলাম V1, আর এইটার যে আয়তনের পরিবর্তন এটাকে আমি সাপোজ ধরলাম হচ্ছে যে V2। মনে রাখবা অবশ্যই এইটার আয়তনের যতটুকু পরিবর্তন হবে ওইখানেও আয়তনের ততটুকু, কারণ কি এই জায়গার পানি তুমি চাপ দিয়ে এই দিকে নিয়ে যাচ্ছ, তাহলে এখানে যতটুকু পানি কমবে এখানে ততটুকু পানি বাড়বে, তাহলে ডেফিনেটলি এদের আয়তনের পরিবর্তন এখানে যতটুকু কমবে এখন ততটুকু বাড়বে না, আয়তনের পরিবর্তন কি হবে সেম হবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি দেখো তো, এখন আমরা লিখতে পারি V1 ইকুয়াল টু V2, মানে আয়তনের পরিবর্তন সমান, তাই না? তাহলে V1 ইকুয়াল টু V2 লিখে ফেললাম। এবার বলো আয়তন নির্ণয় করার সূত্র কি? ক্ষেত্রফল গুণ উচ্চতা, ক্ষেত্রফল গুণ উচ্চতা। একটু মাথায় রাখো এখানে আমরা এই সিলিন্ডারটার আয়তন যতটুকু পরিবর্তন ঘটেছে এইটুকু বের করব। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল কত? A1, আর উচ্চতা বলতে এখানে আমরা এই সরণটাকে বোঝাচ্ছি, তাই না? তার মানে ওইটাকে আমরা L1 বলতে পারি। তাহলে এই V1 এর পরিবর্তে এখন আমরা লিখতে পারি, আমরা জানি V ইকুয়াল টু AL, মানে AS ও বলতে পারো তুমি, AH ও বলতে পারো, যেটা বোঝাবো তুমি সেটা দ্বারাই লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে A, আর এই উচ্চতা বা সরণটারে আমরা বলছি L1। এই ক্ষেত্রফল আর এই উচ্চতা যদি আমরা এখন গুণ করি এইটা ডেফিনেটলি সরণ, বাট আমি উচ্চতা কেন বলছি? আয়তন নির্ণয়ের ক্ষেত্রে ওই সরণটারে আমরা উচ্চতা বলছি, তাই না? এইটুকু পরিবর্তন ঘটছে, এইটুকু সরছে, এই কারণে। তাহলে এইটুকুর আয়তন যদি বের করতে চাই তাহলে এই ক্ষেত্রফল আর এই উচ্চতা বা এই সরণটা গুণ করলে কি হয়ে যাওয়ার কথা না? তাহলে V1 এর পরিবর্তে দেখো তো কি লিখে যায় A1 L1। তাহলে V2 এর পরিবর্তে সেম ভাবে আমরা লিখতে পারবো এর ক্ষেত্রফল A2 আর এই সরণটা হচ্ছে L2, তার মানে A2 L2। খুব ভালো করে বুঝো, এটা কিন্তু লেখা যায়, তাই না? এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এইখান থেকে একটু আর্গুন করে আমরা একটা জিনিস বানিয়ে রেখে দিই আগে থেকে, সেটা হচ্ছে যে আর্গুন যদি করি তাহলে আমরা এখানে A2 বাই A1 ইকুয়াল টু L1 বাই L2 লিখতে পারি। দেখো A2 বাই A1, মানে এই জায়গার A1 টা ওপাশে নিয়ে গেলাম সাপোজ, তাহলে এখানে A2 আর A1 টা পাশে নিয়ে A2 বাই A1, আর L2 টা যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে L1 বাই L2। পরে আমি দুইটাকে উল্টায় দুই পাশে লিখে দিয়েছি, তাহলে এই পাশে লেখা যায় L1 বাই L2। এই জিনিসটা বুঝলে কিনা দেখো, আমি জাস্ট আর্গুন করে দিচ্ছি A2 বাই A1 ইকুয়াল টু L1 বাই L2, এই জিনিসটা আমরা লিখলাম। এরপরে আমরা অলরেডি প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতিতে একটা সূত্র শিখে আসছিলাম, মনে করে দেখো, সেটা হচ্ছে যে F2 বাই F1 ইকুয়াল টু A2 বাই A1। মনে করে দেখো তো এই সূত্রটা, এই যে এর আগে স্লাইডে আমরা শিখছিলাম F2 বাই F1 ইকুয়াল টু A2 বাই A1, ওইটা আমরা এখানে বসাইলাম। এবার দেখো তো একটা কাজ করা যায় কিনা। A2 বাই A1 এটার পরিবর্তে কি এখন L1 বাই L2 লেখা যায়? ডেফিনেটলি যায়, কারণ আমরা উপরে একটু বানাইছি ওটা। তাহলে A2 বাই A1 এর পরিবর্তে L1 বাই L2 লিখে দিতে পারবো আমরা, L1 বাই L2। তাহলে আমাদের এই পাশে কি থাকছে? F2 বাই F1 ইকুয়াল টু L1 বাই L2। এবার একটা কাজ করো, তুমি একটু আর গুণ করে দাও। তাহলে F1 আর L1 যদি গুণ করো, আর গুণ করলে F1 L1 ইকুয়াল টু F2 L2। এবার বলো ওই যে আমরা লিখে রাখছিলাম F1 L1 মানে W1, মানে প্রথম পিস্টনের কাজের পরিমাণ, তাহলে লিখে দিতে পারি W1, আর F2 L2 মানে দ্বিতীয় পিস্টনের কাজের পরিমাণ, আমরা কি লিখে দিই W2। তার মানে দেখো তো প্রথম পিস্টনের কাজের পরিমাণ W1, দ্বিতীয় পিস্টনের কাজের পরিমাণ W2, এই দুইটার মান ইকুয়াল, প্রমাণ করে ফেলছিলাম আমরা অলরেডি। তার মানে কাজের পরিমাণ অলওয়েজ কি থাকবে? একই থাকবে, কাজের পরিবর্তনটা কি থাকবে? একই থাকবে। সুতরাং তুমি এইভাবে কিন্তু সহজে এটা প্রমাণ করে ফেলতে পারো। সাপোজ তোমার পরীক্ষায় বা L1 A1 এসবের মান দেওয়া আছে, তখন তুমি কি করবা? তখন তো তুমি মান দিয়েই প্রমাণ করে ফেলতে পারবা। অর্থাৎ তুমি হচ্ছে যে এইটা তোমার কাজে লাগবে, তখন এই জিনিসটা একটু কাজে লাগবে, একটু মাথায় রাখবা, এটা অলওয়েজ কাজে লাগবে, ডেটা দিয়ে করতে গেলেও কাজে লাগবে, এন্ট্রি করতে গেলেও কাজে লাগবে। এইটা দিয়ে সাপোজ তোমার L1 এর মান দেওয়া আছে 50 সেমি, মিটারে কনভার্ট করে নিয়ে তুমি L2 এর মানটা অনেক সময় দেওয়া থাকে না, ওটা বের করে নিতে পারো। কিভাবে? যে ক্ষেত্রফল জানা থাকবে তোমার, তুমি L1 L2 এর মধ্যে যে কোনো একটা মান দেওয়া থাকবে বাকিটা বের করে ফেলতে পারছো। বের করে এবার তোমার বল তুমি জেনে যাবা, অথবা দেওয়া থাকবে, তুমি এই F1 আর F2 এর মান যেটা দেওয়া থাকুক বা তোমার হচ্ছে যে বের করার ওয়ে থাকবে, ওটা বের করে নিয়ে তুমি জাস্ট কি করবা? W1 সমান F1 L1 মান বসে গুণ করে দিবা, W2 ইকুয়াল টু F2 L2 মান বসে গুণ করে দিবা, দুইটার ভ্যালুই সেম বেরোবে। F1 ও সরি W1 ও যা বেরোবে, W2 ও তাই বেরোবে। সুতরাং তুমি প্রমাণ করে ফেলতে পারছো যে অলরেডি দুইটা সিলিন্ডারের কাজের পরিমাণ কি থাকবে? সেম থাকবে। তুমি এইভাবে যে কোনো ম্যাথ সলভ করে ফেলতে, এটা কিন্তু পরীক্ষায় সৃজনশীলের ঘতে প্রায় আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে মোটামুটি আমরা এই টপিকটা শিখলাম। এখানে দেখো একটা তোমাদের বোঝার সুবিধার্থে আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা একটু সলভ করলে তোমরা বুঝতে পারবে যে আসলে কি জিনিসটা
এই প্যাসকেলের বলবিদ্যিকরণ নীতির মাধ্যমে কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসে এটা একটু দেখো। প্রথমে বলছে বড় পিস্টনে 5 × 10⁴ নিউটন বল অনুভূত হলে, এখানে একটা চিত্র দেওয়া আছে না, এই চিত্রের ম্যাথ মূলত এটা। এই যে বড় পিস্টন, এই বড় পিস্টনে তোমার 5 × 10⁴ নিউটন বল অনুভূত হলে ছোট পিস্টনে কত বল প্রযুক্ত হয়েছিল। একটু উল্টো প্রশ্ন চাইছে এবার। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে দুইটারই, বাট সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে, এটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। আর এইটার বলটা দেওয়া আছে, দেখো এখানে বল তোমার হচ্ছে যে F1 প্রয়োগ করা আছে, আর এখানে বল তৈরি হচ্ছে F2। ওই F2টা দেখো দেওয়া আছে 5 × 10⁴। F2টা কত দেওয়া আছে 5 × 10⁴ নিউটন, ঠিক আছে। আর F1টা আমাদের কাছে চাইছে, আর এটা হলো ক্ষেত্রফল A1, এটা হলো ক্ষেত্রফল A2। তাহলে ডেফিনেটলি প্যাসকেলে যে বলবিদ্যিকরণ নীতি আমরা শিখে আসছি ওইটা দিয়ে ম্যাথটা সলভ করে ফেলা যায়। তাহলে আমরা ডেটাগুলোকে সুন্দর করে একটু লিখে নিই। হ্যাঁ, আমাদের F1 চাচ্ছে, তাই না? তাহলে F1 = হোয়াট লিখে রাখলাম, A1 আমাদের দেওয়া আছে 4 স্কয়ার সেন্টিমিটার, মানে ওটাকে স্কয়ার মিটারে কনভার্ট করে নিতে হবে। তুমি নরমালি সেন্টিমিটার থেকে মিটার করতে 100 দ্বারা ভাগ করতে হয়, যেহেতু স্কয়ার আছে তাহলে 100 স্কয়ার দ্বারা তোমাকে ভাগ করতে হবে, ঠিক আছে। তুমি যদি 100 স্কয়ার দিয়ে ভাগ করো 4/100 স্কয়ার, তাহলে যে ভ্যালুটা পাবা 4/100 স্কয়ার, তাহলে যে ভ্যালুটা হবে সেটা হবে 0.0004 স্কয়ার মিটার। তুমি 4 × 10⁻⁴ তেও কিন্তু এই ক্যালকুলেশনটা করতে পারবা। 100 স্কয়ার মানে 100 স্কয়ার দিয়ে ভাগ করা মানে 10⁻⁴ দ্বারা গুণ করা, তাহলে তুমি ইজিলি এই ধরনের ডেটা পেয়ে যাবা। তারপরে এখানে আমাদের A2 দেওয়া আছে, A2 দেওয়া আছে হলো 100, ওটাকেও আমরা 100 স্কয়ার দিয়ে ভাগ করবো, কারণ স্কয়ার মিটার করতে হবে আমাদের। তাহলে 100 কে যদি 100 স্কয়ার দিয়ে আমরা ভাগ করি তাহলে যে ভ্যালু বেরোবে না, সেটা হচ্ছে 0.01 স্কয়ার মিটার। তাহলে আমাদের কিন্তু দুইটা ক্ষেত্রফলই জানা আছে। এবার আমাদের চাইছে F1, তাহলে F2 এর মানটা ডেফিনেটলি দেওয়া থাকার কথা, দেওয়া আছে, সেটা হলো 5 × 10⁴ নিউটন। এবার আমরা প্যাসকেলের যে বলবিদ্যিকরণ নীতি সূত্র আছে ওই সূত্রটা একটু লিখবো। আমরা F1/F2 আকারে যদি লিখি তাও হবে, তাহলে এখানে হবে কি A1/A2। আর আমরা যদি লিখতাম F2/F1 তাহলে সেক্ষেত্রে লিখতে হতো A2/1, দুটোই লেখা যাবে। যেহেতু আমাদের F1 চাচ্ছে আমি F1টাকে উপরে লিখেই লিখলাম। এবার F1 সমান তাহলে কি লেখা যায়, A1/A2 × F2, আর গুণ করে দিলাম। এবার এখানে ভ্যালুগুলো ইনপুট করো। A1 এর মান কত দেওয়া আছে আমাদের 0.0004, সরি 0.004 আর A2 এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে যে 0.01, আর এইখানে আমাদের F2 অর্থাৎ 5 × 10⁴ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এই মানটা তুমি ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা একটু ক্যালকুলেশন করি দেখি। আমাদের ক্যালকুলেশন হচ্ছে 0.004 into 0.004 divided by 0.01 into 5 into 10⁴। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের কত 2000, তার মানে 2000 নিউটন বল হচ্ছে F1 এর মান। F1 এর মান তাহলে কত 2000 নিউটন। F1 এর মান হচ্ছে যে 2000 নিউটন, সরি 2000 না, এখানে F1 এর মান হবে হচ্ছে যে 20,000, তার মানে 20,000 নিউটন। এখানে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 2000 না, এখানে হচ্ছে যে 20,000 নিউটন। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। অর্থাৎ প্রথম পিস্টনে তোমার বল প্রয়োগ করতে হবে কত 20,000 নিউটন, যদি ওই পিস্টনে ওই পরিমাণ বল পাইতে হয়। তাহলে যে কোনো ভাবে তোমার কোশ্চেন দিতে পারে। অনেক সময় কিন্তু আবার ক্ষেত্রফলটা ডিরেক্টলি দেওয়া থাকে না, অনেক সময় ব্যাসার্ধ দেওয়া থাকে, ব্যাস দেওয়া থাকে, তখনও কিন্তু ম্যাথ করা আমাদের শিখতে হবে। যদি ব্যাসার্ধ আর ব্যাস দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আরেকটা জিনিস একটু শিখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে না যে ব্যাসার্ধ ব্যাসের সাথে আসলে কি ধরনের সম্পর্ক আমাদের এখানে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তাহলে এক ধরনের এটা তোমরা একটু এক্সট্রা ভাবে একটু লিখে নিতে পারো, এই জিনিসটা কাজে লাগতে পারে। যদি আমাদের পিস্টনের ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া থাকে তাহলে তাদের সাথে কিভাবে সম্পর্ক নির্ণয় করা যায় এটা একটু লিখে রাখতে পারো, ঠিক আছে। আমরা সূত্র কি সেটাকে একটু লিখি, F2/F1 = A2/A1, তাই না। যেহেতু সিলিন্ডার আকৃতির তলা, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, সিলিন্ডার আকৃতির তলা বলতে এটা বৃত্তক্ষেত্র, তাই না। আর আমরা জানি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি πr²। তাহলে একটু দেখো তো এর পরিবর্তে কি লেখা যায়, πr1² πr2²। যদি তোমার এই সিলিন্ডারগুলোর কি দেওয়া থাকে ক্ষেত্রফল ডিরেক্টলি না দেওয়া থেকে অনেক সময় ব্যাসার্ধ দিয়ে থাকতে পারে, যেহেতু এগুলো বৃত্তাকার তাহলে এদের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ক্ষেত্রফল হলো বৃত্তের ক্ষেত্রফল πr²। তাই আমি ওটা লিখলাম। ওয়াসটা তুমি কেটে দাও, এই মানটা যদি কেটে দাও তাহলে এখান থেকে তুমি ভ্যালু লিখতে পারবা কি
ওভারঅল সূত্র তুমি কি লিখতে পারছো, F2/F1 ইকুয়াল টু R1/R2 হোল স্কোয়ার, R1/R2 হোল স্কোয়ার। তাহলে এইখানে দেখো আমরা আরেকটা সূত্র বানালাম। যদি কখনো আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু ইজিলি এইটা দিয়ে ম্যাথ করতে পারবো, কি এই যে R1/R2 হোল স্কোয়ার। আর যদি তোমার ব্যাসার্ধ না দিয়ে থেকে ব্যাস দেওয়া থাকে তাহলেও কিন্তু তুমি ম্যাথ করতে পারবা, ওখানেও তোমার ডিরেক্টলি ক্ষেত্রফল বের করা লাগবে না। এখানে যেমন তোমার ব্যাসার্ধ দিয়ে থাকলে ক্ষেত্রফল না বের করে তুমি জাস্ট ওই ব্যাসার্ধ দুইটার মান দিয়েও করতে পারবা। অনেক সময় কিন্তু ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে, সাপোজ প্রথম ও দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধের অনুপাত R1:R2 এটা যদি তোমাদের দেওয়া থাকে তাহলে যেমন সাপোজ এইভাবে দেওয়া থাকলে R1:R2 এর মান আছে যে 1:4, তাহলে তুমি কি করবা R1/R2 এর পরিবর্তে একবারে লিখে দিবা 1/4। তাহলে কিন্তু এই জায়গায় যদি ওই মানটা বসাইতে স্কোয়ার করে দাও তাহলে কিন্তু এখান থেকে একটা বল দেওয়া থাকবে, একটা বল বের করে ফেলতে হবে। সিমিলার ভাবে তোমার ব্যাসের সাথে সম্পর্ক করে যদি আমরা সূত্র এখানে বানাই তাহলে একই সূত্র আসবে না, F2/F1 ইকুয়াল টু ব্যাসকে ডি দ্বারা যদি প্রকাশ করি তাহলে হবে D1/D2 তার হোল স্কোয়ার। তাহলে এইখানে আমরা ব্যাস এবং ব্যাসার্ধ দুইটা দিয়েই সূত্র দিয়ে ম্যাথ করতে পারছি। তাহলে আমাদের ওভারঅল তিনটা সূত্র আমরা এইখান থেকে বলতে পারি। সেটা হচ্ছে যে ডিরেক্ট সূত্র যেটা হচ্ছে ক্ষেত্রফলের সাথে সম্পর্কিত প্যাসকেলের এই সূত্রটা, আর যদি কখনো তোমার পরীক্ষায় ব্যাসার্ধ দেওয়া থাকে সিলিন্ডার অথবা ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড সূত্রটা, আর যদি ব্যাস বা ব্যাসের অনুপাত দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি থার্ড সূত্রটা ইউজ করতে পারবা। এটা তো সহজে ম্যাথ করতে পারবা। এখন আমরা এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক শিখব, সেটা হচ্ছে যে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা টপিকের সাথে রিলেটেড হচ্ছে যে পীড়ন, বিকৃতি, হুকের সূত্র। সুতরাং এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরপর সবই শিখবো, ঠিক আছে? তো প্রথমে আমাদের একটু স্থিতিস্থাপকতা জিনিসটা আসলে কি এটা জানা লাগবে, তারপর আমরা একটু বিকৃতি, পীড়ন এগুলো শিখবো, তারপর আমরা হুকের যে সূত্র আছে ওটা সহজে শিখতে পারবো। এই পুরো টপিকটা কিন্তু একটার সাথে রিলেটেড এবং পুরোটা আমরা একই তোমার হচ্ছে যে টপিক আন্ডারে শিখবো, যার ফলে এখান থেকে যে কোনো ধরনের ম্যাথ আসলে আমরা সহজে সমাধান করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে একটু স্থিতিস্থাপকতা জিনিসটা জানা দরকার। এর জন্য তোমাদের আমি হচ্ছে যে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে এইখানে তোমরা একটা রেড পেন দেখতে পাচ্ছ, তাই না? এই পেনটা প্লাস্টিক দিয়ে তৈরি, ঠিক আছে? এই পেনটারে যদি আমি এখন ব্যান্ড করি, দেখো আমি বল প্রয়োগ করছি না, দেখো বল প্রয়োগ করলে কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে যদিও, কারণ বল প্রয়োগ করলে তোমার এইটা আমরা জানি নিউটনের থার্ড ল অনুসারে আমি যখন বল প্রয়োগ করছি এই বস্তুটাও আমার প্রযুক্ত বলের বিপরীতে বল প্রয়োগ করছে, যার ফলে একটা বাধা তৈরি হচ্ছে, তাই না? তাহলে দেখো আমি বল প্রয়োগ করলে এই বস্তুটার একটু বেন্ড হয়ে যাচ্ছে না, দেখো বেঁকিয়ে যাচ্ছে না? এই যে বেঁকিয়ে যাচ্ছে বস্তুটা তার মানে কিন্তু তার বিকৃতি ঘটছে, এই পরিবর্তন হয়ে যাওয়া, বল প্রয়োগ হলে বস্তুর অবস্থার পরিবর্তন হয়ে যাওয়া, এটাকে বলা হয় বিকৃতি। কি বলা হয়? বিকৃতি। আমরা আরো ডিটেলসে শিখবো। এখন কথা হচ্ছে যে যদি এই বস্তুটাকে আমরা এরকম বল প্রয়োগ করি তাহলে এই বস্তুটা একটু বিকৃতি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যখনই বল আমরা ছেড়ে দিচ্ছি দেখো বস্তুটা আবার কিন্তু আগে যায় ফেরত যাচ্ছে, ওই বেঁকিয়ে থাকা অবস্থা কিন্তু এখন আর নাই, দেখেছো? একটু পরিবর্তন হয়ে গেছিল ঠিকই, কিন্তু আবার পূর্বের জায়গায় ফেরত আসছে। তার মানে পদার্থের একটা ধর্ম আছে, যে ধর্মের কারণে ওই পদার্থের উপরে বল প্রয়োগ করলেও বল অপসারণ করলে পদার্থটা আবার পূর্বের অবস্থায় ফেরত যায়। যে ধর্মের কারণে এই যে পূর্ব অবস্থায় ফেরত গেল, এরকম বেকার অবস্থা থেকে পূর্ব অবস্থায় ফেরত গেল, ওই ধর্মটাকে বলা হচ্ছে এই পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম। তার মানে স্থিতিস্থাপকতা জিনিসটা কি বুঝতে পারছো? যে বল প্রয়োগ করার ফলে বস্তু যদি আকার আকৃতি পরিবর্তন ঘটেও বল অপসারণ করলে বস্তুটা আবার পূর্বের জায়গায় ফেরত যাবে, পূর্বের অবস্থানে ফেরত যাবে। এই যে ধর্মটা এটাকে বলা আছে স্থিতিস্থাপকতা। তাহলে এই পদার্থের যে ধর্মের জন্য দেখে এখানে খুব সুন্দর করে সংজ্ঞা লেখা আছে, বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর আকার আয়তনে পরিবর্তনের চেষ্টা করলে পদার্থের যে ধর্মের জন্য বস্তুটি এই প্রসেসটাকে বাধা দেয় এবং বল অপসারণ করলে পূর্বের আকার আকৃতিতে ফিরে যায়, সেটাকেই বলা হচ্ছে যে পদার্থের স্থিতিস্থাপকতা। এখন সব পদার্থ কি স্থিতিস্থাপক? না। যদি এটা তোমার আছে যে একটু হার্ড টাইপের প্লাস্টিক হতো, ওই যে কাঁচ কলম যেটাকে আমরা বলে থাকি, ওটাকে কিন্তু বল প্রয়োগ করলে না বাঁকে উল্টারও ভেঙে যায়, তার মানে ওটা অস্থিতিস্থাপক পদার্থ, বাট এটা কিন্তু স্থিতিস্থাপক পদার্থ। আবার এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমার একটু জানা দরকার, সেটা হচ্ছে যে স্থিতিস্থাপকতার সীমা। যে কোনো পদার্থ স্থিতিস্থাপক ঠিক আছে, বাট এর একটা সীমা আছে। স্থিতিস্থাপকতার সীমাটা হচ্ছে কি, যেই সীমা পর্যন্ত তুমি বল প্রয়োগের ফলে, আর একটু দেখো এই যে কলমটা, এটাকে যদি আমি আরো বেশি বল প্রয়োগ করি তাহলে কিন্তু দেখবা যে এই স্থায়ীভাবে আর আগে যায় ফেরত যাচ্ছে না, এটা বিকৃতি হয়ে গেছে। তার মানে এর স্থিতিস্থাপকতার একটা সীমা ছিল, ওই সীমার চাইতে আমি বেশি পরিমাণে বল প্রয়োগ করে ফেলাইছি, ওইটা লঙ্ঘন হয়ে গেছে সীমাটা, যার কারণে এটা কিন্তু একটা স্থায়ী বিকৃতি হয়ে গেছে, তাই না? তাহলে স্থিতিস্থাপকতার সীমা কাকে বলে? যেই সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে বস্তুটার স্থায়ী কোনো বিকৃতি ঘটে না, সেটা হলো স্থিতিস্থাপকতার সীমা। আর এটা অতিক্রম করে ফেললে বস্তুর কিন্তু একটা স্থায়ী বিকৃতি বা পরিবর্তন ঘটবে, ঠিক আছে? তাহলে স্থিতিস্থাপকতা জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটা টপিক। সেটা হচ্ছে যে
পদার্থেরই একটা ধর্ম স্থিতিস্থাপকতা। এখন এর সাথে রিলেটেড আরো কিছু জিনিস আমাদের একটু শিখতে হবে, সেটা হচ্ছে যে প্রথমে আসলে হলো বিকৃতি। এই যে দেখালাম না বস্তুর আকার আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া বল প্রয়োগের ফলে, এটাকে বলা হচ্ছে মূলত বিকৃতি। বাট এই বিকৃতি আবার তিন ধরনের। বস্তুর যদি দৈর্ঘ্য বরাবর বিকৃতি ঘটে সেটাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। যদি বস্তুর ক্ষেত্রফলে কোনো পরিবর্তন ঘটে বল প্রয়োগের ফলে তাহলে সেটাকে বলা হয় ক্ষেত্রফল বিকৃতি। যদি আয়তনের পরিবর্তন ঘটে তাহলে ডেফিনেটলি সেটাকে বলা কি বলবো, আয়তন বিকৃতি। মনে থাকবে না? তা বিকৃতি আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারবো, এর জন্য একটা সূত্র জানা দরকার, এটা একটু লিখে নাও, তারপর আমি স্টেপ বাই স্টেপ সবগুলো একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো বিকৃতির যে সূত্রটা তোমার জানা দরকার এটা একটু মাথায় রাখবা, লিখে রাখো। বিকৃতি সমান সমান পরিবর্তন ভাগ আদি অবস্থা। এই সূত্রটা এইভাবে তুমি পাবা না কোথাও, একটু লিখে রাখো। বিকৃতি সমান সমান পরিবর্তন ভাগ আদি অবস্থা। বিকৃতি সূত্রটা একটু মাথায় রাখবা, বিকৃতি সমান সমান পরিবর্তন ভাগ আদি অবস্থা। এটা দিয়ে আমরা দৈর্ঘ্য বিকৃতি, ক্ষেত্রফল বিকৃতি এবং আয়তন বিকৃতি তিনটা একটু বের করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা একটু দৈর্ঘ্য বিকৃতিটা একটু শিখি, ঠিক আছে? সাপোজ আমার কাছে এই একটা বস্তু আছে, খুব ভালো করে বুঝবা। সাপোজ আমার কাছে এই একটা কি আছে, বস্তু আছে, হ্যাঁ? এই বস্তুটার একটা দৈর্ঘ্য আছে, ডেফিনেটলি এই দৈর্ঘ্যটাকে আমি ধরলাম আছে যে L1, হ্যাঁ? এখন যদি কোনো কারণে এই বস্তুটাকে টেনে মনে করো আমি একটু লম্বা বানিয়ে ফেললাম, হ্যাঁ? এই বস্তুটাকে টেনে আমি কোনো কারণে কি করলাম, একটু লম্বা বানিয়ে ফেললাম। এই বস্তুটাকে টেনে সাপোজ আমি একটু লম্বা বানিয়ে ফেললাম। এখন দেখো তো তাহলে কি এর দৈর্ঘ্য আর L1 কি থাকলো? এর দৈর্ঘ্য তখন একটা নতুন দৈর্ঘ্য হয়ে গেল না? এই নতুন দৈর্ঘ্যটাকে আমি ধরলাম সাপোজ L2। এখন যদি আমি তোমাদের বলি যে এর দৈর্ঘ্য কতটুকু বেড়ে গেছে বা কতটুকু দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে, তাই তুমি ডেফিনেটলি এইটুকু দৈর্ঘ্যর বৃদ্ধি করেছে, তাহলে ওইটুকুর মান কত হবে বলতে পারবা? এই যে পুরোটা L2, এখান থেকে তুমি L1 মাইনাস করে দাও, তাহলে তোমার কতটুকু বৃদ্ধি হয়েছে এটা পেয়ে যাচ্ছে। তাহলে L2 মাইনাস L1 তোমার পরিবর্তন, এটাকে আমরা সংক্ষেপে ডেল এল ও লিখতে পারি। ডেল দ্বারা পরিবর্তন বোঝায়, তাই ডেল এল মানে কি, দৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ L2 মাইনাস L1। এই জিনিসটা মাথায় রেখো কিন্তু, L2 মাইনাস L1, L1 হচ্ছে আদি দৈর্ঘ্য আর L1 হচ্ছে যে পরিবর্তিত দৈর্ঘ্য বা শেষ দৈর্ঘ্য, আর অ্যাকচুয়াল দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে ডেল এল, এটাকে আমরা L2 মাইনাস L1 বলবো, ঠিক আছে? এটা হলো পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন। ডেল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, L2 মাইনাস L1 শেষ দৈর্ঘ্য ভাগ আদি দৈর্ঘ্য করে দিলেই হয়ে গেল, ঠিক আছে? এখন বলো আমরা যদি দৈর্ঘ্য বিকৃতি সূত্র লিখতে চাই, দৈর্ঘ্য বিকৃতি বোঝো খুব ভালো করে। দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করবো, কারণ দৈর্ঘ্যের ইংরেজি হলো লেন্থ। তাহলে দৈর্ঘ্য বিকৃতি, আমি বিকৃতি যে বেসিক সূত্রটা আগে থেকে তোমার দিয়ে রাখছি ওই সূত্র অনুসারে একটু দেখো তো। দৈর্ঘ্য বিকৃতির সূত্র তাহলে হবে দৈর্ঘ্য পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য, যেহেতু পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য লিখছি, আমি দৈর্ঘ্য বিকৃতি বের করছি, তাহলে দৈর্ঘ্য পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিবর্তন কত হয়েছে এখানে আমরা লিখতে পারি কি, ডেল এল, আর আদি দৈর্ঘ্য হচ্ছে L1, তাহলে এটাকে আমরা আর একটু যদি ভেঙে চুরে লিখি, তাহলে L2 মাইনাস L1 বাই এবং এইটা হলো দৈর্ঘ্য বিকৃতি। সিমিলার ভাবে যদি কোনো বস্তুর ক্ষেত্রফলের পরিবর্তন ঘটে তাহলে ওখানে আমরা ক্ষেত্রফল বিকৃতি লিখতে পারবো। ক্ষেত্রফল বিকৃতির সূত্রটা তাহলে কি হবে, ক্ষেত্রফলের ইংরেজি হলো এরিয়া। সবকিছু সেম, জাস্ট তুমি হচ্ছে যে ক্ষেত্রফল বিকৃতির জায়গায় তুমি কি লিখে দিবা, এ দিয়ে জিনিসগুলো লিখে দিবা। যেমন এটাকে আমরা তাহলে বলতে পারি ডেল এ মানে এরিয়া বা ক্ষেত্রফলের পরিবর্তন ভাগ আদি ক্ষেত্রফল A1। তাহলে তুমি এটাকে আবার A2 মাইনাস A1 ও লিখতে পারো। A2 হচ্ছে যে শেষ দৈর্ঘ্য আর A1 হচ্ছে আদি দৈর্ঘ্য, আর A1 হচ্ছে আদি দৈর্ঘ্য, এটাতে ভাগ করে দিলে কিন্তু তুমি দৈর্ঘ্য ক্ষেত্রফলের যে বিকৃতি সেটা পেয়ে যাচ্ছ। এখন বলো যদি বস্তুর আয়তনের বিকৃতি ঘটে, আয়তন বিকৃতি যদি হয়, আয়তনের ইংরেজি হলো ভলিউম, তাহলে এইটাকে ভি দ্বারা প্রকাশ করা যায়। তাহলে আমরা লিখতে পারবো ডেল ভি বাই V1, ডেফিনেটলি V2 মাইনাস V1 বাই V1, এটাও লেখা যাবে, ঠিক আছে? তাহলে আমরা তিন ধরনের বিকৃতি জিনিস শিখলাম, দৈর্ঘ্য বিকৃতি, ক্ষেত্রফল বিকৃতি এবং আয়তন বিকৃতি। বেসিক সূত্রটা মাথায় রাখবা আর এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আর যদি সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা আদি অবস্থা মানে আদি দৈর্ঘ্য বৃত্তির ক্ষেত্রে দৈর্ঘ্য বলবো। তাহলে একক দৈর্ঘ্যের কোন বস্তুর তোমার একক দৈর্ঘ্যের কোন বস্তুর যতটুকু দৈর্ঘ্য পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে যে তোমার দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে? অথবা ক্ষেত্রফলের সময় ক্ষেত্রফল, দেখো এখানে লেখা আছে যে কোন স্থিতিস্থাপক বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটির দৈর্ঘ্য আকার আয়তনের পরিবর্তন ঘটে। একক দৈর্ঘ্যের বা একক আয়তনে বা একক ক্ষেত্রফলের যে পরিবর্তন ওটাকে আমরা বলবো হচ্ছে যে ডেফিনেটলি বিকৃতি, ঠিক আছে? এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পীড়ন। পীড়নটা অ্যাকচুয়ালি তোমরা প্রেসারের সাথে তুলনা করে মনে রাখতে পারো, কারণ পীড়নটা হচ্ছে যে একটা ইন্টারনাল ফোর্সের মাধ্যমে বস্তুর ভিতরে তৈরি হওয়া এক ধরনের হচ্ছে যে চাপ টাইপের, তাই না? যেমন মনে করো যে এই বস্তুটা আমি হচ্ছে বল প্রয়োগ করে একটু পরিবর্তন করার চেষ্টা করলাম। আমি যখন বল প্রয়োগ করছি বস্তুটাও কিন্তু আমার প্রযুক্ত বলের বিপরীতে একটা বল প্রয়োগ করছে, নিউটনের থার্ড ল অনুসারে আমরা জানি। তাহলে আমি যে বল প্রয়োগ করছি এটা হলো বাহ্যিক বল, আর বস্তুটা যে ভিতরে বল তৈরি করছে ওইটা হলো বস্তুর ভিতরকার ইন্টারনাল ফোর্স। এখন কথা হচ্ছে যে তাহলে এই বাহ্যিক বলের বাহ্যিক বল প্রয়োগের ফলে যেটা তৈরি আছে এটা কিন্তু প্রেসার। বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুর উপরে আমরা একটা প্রেসার দিচ্ছি, তাই না? কিন্তু ভিতরে যে পরিমাণে তোমার হচ্ছে যে ইন্টারনাল ফোর্সের কারণে যে প্রেসারটা তৈরি হচ্ছে ওইটাকে আমরা বলবো হচ্ছে যে পীড়ন। তাহলে বস্তুর ভিতরে
প্রযুক্ত বলের বিপরীতে যে বলটা তৈরি হয় ওই বলের কারণে যে চাপটা মানে ভিতরে যে চাপ অনুভূত হয় ওইটাকে আমরা বলবো হচ্ছে যে পীড়ন। তাহলে এইটাকে আমরা যেহেতু চাপের সাথে কম্পেয়ার করে মনে রাখতে পারছি, তাহলে আমরা চাপের সূত্রতে এই চ্যাপ্টারে শিখছি। কি শিখছি বলতো? প্রেসার P = F/A। এখানে এ হলো বস্তুর ক্ষেত্রফল আর এ হচ্ছে যে ওর ভিতরে যে পরিমাণে একটা প্রতিরোধী বল তৈরি হচ্ছে পশ্চিক বল প্রয়োগের ফলে, ওই মানটা দিলে কিন্তু আমরা পীড়নটা পেয়ে যাচ্ছি। তাহলে প্রেসারের সূত্র যেটা অ্যাকচুয়ালি আমরা পীড়নটারেও সেটা দিয়েই মনে রাখতে পারবো, ঠিক আছে? তাহলে পীড়নটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? পীড়নটাকে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি। কি দিয়ে প্রকাশ করতে পারি? পি দিয়ে প্রকাশ করতে পারি। এখন দেখো যেহেতু এটা প্রেসারের সাথে মিলে যাচ্ছে, তার মানে এর একক কি হবে? পীড়ন এর একক হবে হচ্ছে যে প্যাসকেল। আর প্যাসকেল ভাঙলে কি পাওয়া যায়? আমরা এর আগে শিখছি নিউটন পার স্কয়ার মিটার, ঠিক আছে? তাহলে এর মাত্রাও কি হবে? একদম সেম, চাপেরও যা মাত্রা তাই। সেটা কি শিখছিলাম আমরা? এর মাত্রা হবে হচ্ছে যে m/L/স্কয়ার টি। এইটা হবে আমাদের হচ্ছে যে পীড়নের মাত্রা। তাহলে একক এবং মাত্রা এগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে, তোমার এখান থেকে অবশ্যই মনে রাখতে হবে। চাপের একক বানানো আমি কিন্তু শিখাইছিলাম, এটা ভেঙে ভেঙে সিমিলার ভাবে আমরা এটাও বানাতে পারবো। ওকে, তাহলে পীড়ন জিনিসটা একটু মাথায় রাখবা। সেটা হলো প্রতিরোধী বলের কারণে বস্তুর ভিতরে যে চাপটা তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি পীড়ন। এই জিনিসটা মনে রাখতেই তোমাদের জন্য আপাতত হবে। এটা খুব সহজভাবে বললাম, আরো ডিটেলস আছে এটা। সেটা হচ্ছে যে তাহলে মোটামুটি আমরা পীড়ন জিনিসটা একটু শিখে ফেলছি। তাহলে পীড়ন জিনিসটা কি বোঝা গেছে? তাহলে একটু সংজ্ঞাটাকে মিলাই নাও। বল প্রয়োগের ফলে কোনো বস্তুর বিকৃতি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে একটা প্রতিরোধী বল তৈরি হয়। আর এই প্রতিরোধী বল, এই যে লেখা আছে, এই প্রতিরোধ বল বাহ্যিক বলকে বাধা দেয়। বস্তুর ভিতর একক ক্ষেত্রফলের উপরে, বস্তুর ভিতর প্রতি একক ক্ষেত্রফলের উপরে যে প্রতিরোধী বলটা সৃষ্টি হয় এটাকে আমরা বলে থাকি যে পীড়ন। তাহলে একটু মাথায় রাখবা, কিন্তু আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে পীড়ন আর এর আগে আমরা শিখছি বিকৃতি। এই পীড়ন আর বিকৃতি দিয়ে বিজ্ঞানী হুকস একটা সূত্র আবিষ্কার করছে, সেটাকে বলা হয় হুকস ল বা হুকের সূত্র। এইটা আমরা এখন একটু ডিটেলসে শিখবো। বিজ্ঞানী হুকের সূত্র কি? বিজ্ঞানী হুকস বলছে যে স্থিতিস্থাপকতার সীমার মধ্যে একটা বস্তুর পীড়নটা বিকৃতির সমানুপাতিক। পীড়ন সমানুপাতিক বিকৃতি, তার মানে যত বেশি বিকৃতি হবে বস্তুর পীড়ন তত বেশি হবে। দেখো এই বস্তুর উপর আমি সামান্য বল প্রয়োগ করলাম, বিকৃতি কম, আরো বেশি বল প্রয়োগ করছে বিকৃতি বেশি, আরো বেশি বল প্রয়োগ করছে বিকৃতি বেশি। তার মানে যত বেশি বল প্রয়োগ করছে বিকৃতি তত বাড়ছে না, এর পীড়নও তত বাড়ছে। কারণ আমি যত বল প্রয়োগ করবো বস্তুটাও ঠিক বিপরীত দিকে তত বল প্রয়োগ করবে। তাহলে আমার প্রযুক্ত বল যত বেশি হবে, তাহলে ভিতরে যে আমাদের প্রতিরোধী বল সেটাও তত বেশি হবে। আর প্রতিরোধী বল যত বেশি হবে অবশ্যই তোমার F/এর মান তত বেশি হবে, অর্থাৎ পীড়ন তত বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এইটাই বিজ্ঞানী হুকের সূত্র। এটাকে আমরা একটু সুন্দর করে গুছায় লেখার চেষ্টা করি। বিজ্ঞানী হুক বলছে যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়ন সমানুপাতিক কি? বিকৃতি। তাহলে পীড়ন বিকৃতি সমানুপাতিক, অবশ্যই স্থিতিস্থাপকতার সীমার মধ্যে হইতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ বানানোর চেষ্টা করি, ঠিক আছে? একটা সমীকরণ বানানোর চেষ্টা করি। পীড়ন ইকুয়াল টু তাহলে কি লেখা যায় দেখো তো? এখান থেকে পীড়ন ইকুয়াল টু তাহলে লেখা যায় হচ্ছে যে যেহেতু সমানুপাতিক তুলে দিয়ে আমরা একটা ইকুয়েশন বানানোর চেষ্টা করছি, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। এইটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? যে কোনো কনস্ট্যান্ট থেকে ইকুয়েশন বানানোর সময় তোমার একটা ধ্রুবক পদ আসে। তাহলে এখানে আমরা পীড়ন সমান সমান পেলাম ধ্রুবক গুণ বিকৃতি। এই ধ্রুবকটা অ্যাকচুয়ালি যদি আমরা একটু বের করার চেষ্টা করি, তাহলে ধ্রুবক ইকুয়াল টু দেখো আর গুণ যদি করে দিই তাহলে কি লেখা যায়? পীড়ন ভাগ বিকৃতি। ধ্রুবক ইকুয়াল টু কি লেখা যায়? পীড়ন ভাগ বিকৃতি। এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকের কিন্তু বেশগুলো নাম আছে। তা তোমাদের বই যে টপিকটা আছে সেটা আমি একটু শিখাবো। এই যে ধ্রুবক, এইটা যদি দৈর্ঘ্য বিকৃতি হয়ে থাকে তাহলে এই ধ্রুবকটাকে আমরা বলবো যে ইয়ং মডুলাস। কি বলবো আমরা? ইয়ং মডুলাস। ইয়ং মডুলাস থেকে প্রায় কোশ্চেন আসে, এটার ইকুয়েশন বানানোটা আমি একটু শিখাই দিব, এইটা একটু ভালো করে বুঝবা। যদি আমাদের বিকৃতিটা হয় দৈর্ঘ্য বিকৃতি, তাহলে এখান থেকে যে ধ্রুবকটা আসবে সেটাকে হবে সেটাকে বলা হবে ইয়ং মডুলাস। কি বলবো আমরা? ইয়ং মডুলাস। তাই দৈর্ঘ্য বিকৃতির মধ্যে, দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে একক বিকৃতির যে পীড়নটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে যে ইয়ং মডুলাস। তাহলে এই ধ্রুবক মেলাগুলো আছে, দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে একটা ধ্রুবক, আয়তন বিকৃতির ক্ষেত্রে, ক্ষেত্রফল বিকৃতির ক্ষেত্রে ডিফারেন্ট ধ্রুবক হবে। কিন্তু দেখো পীড়নের সূত্র একটাই, সেটা হলো P = F/F। আর বিকৃতি তিন ধরনের না, তাহলে বিকৃতি আমি এখানে কোনটা বসাবো তার উপরে ডিপেন্ড করে কিন্তু এই ধ্রুবক এক সময় এক রকম হবে। তোমাদের বই যে টপিকটা আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে ধ্রুবকটা, ওইটাকে বলা হচ্ছে যে ইয়ং মডুলাস। তাহলে ইয়ং মডুলাস যদি আমরা একটু বের করার চেষ্টা করি, ইয়ং মডুলাস এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। এইটার সূত্র হবে পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ মনে রাখবা, পীড়ন ভাগ তখন শুধু বিকৃতি ওখানে না লিখে আমরা কি লিখবো? দৈর্ঘ্য বিকৃতি। তাই দৈর্ঘ্য বিকৃতি আর পীড়নের সূত্র কিন্তু আমরা অলরেডি শিখে আসছি, তাই না? তাহলে আমরা যদি ওইগুলো এখানে লিখি তাহলে কি লেখা যায় একটু বোঝার চেষ্টা। ইয়ং মডুলাসকে সাধারণত ওয়াই দ্বারা প্রকাশ করবা। পীড়নের সূত্র আমরা শিখছি P = F/A, আর দৈর্ঘ্য বিকৃতির সূত্র আমরা শিখছি L2 - L1/L1।
L2 মাইনাস L1 বাই L1। এটাকে যদি আমরা একটু সুন্দর করে মডিফাই করে লেখার চেষ্টা করি তাহলে আরো ভালো বুঝতে পারবা। সেটা হচ্ছে যে এখান থেকে আমরা লিখতে পারবো y ইকুয়াল টু এই যে উপরে যেই দুইটা রয়েছে এটা একটা ভগ্নাংশ, নিচেরটা আরেকটা ভগ্নাংশ। একদম নিচে যেটা আছে না, এই একদম নিচের এইটা একদম উপরেরটার সাথে যে মাল্টিপ্লাই হয় সাধারণত, তাহলে f ইন্টু L1 আর এই পাশাপাশি দুইটা আমার গুণ করে নিচেই বসাতে হবে। ওভারঅল যদি আমরা সূত্রটাকে একটু গুছায় লিখি তাহলে এখানে হবে f ইন্টু L1 ডিভাইডেড বাই a ইন্টু L2 মাইনাস L1। এইখান থেকে তোমার পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে। কিরকম? ডিরেক্টলি তোমার ইয়ং মডুলাস চাইতে পারে, তাহলে তুমি মাথায় রাখবা সেই ক্ষেত্রে তোমার হচ্ছে বল দেওয়া থাকবে, আদি দৈর্ঘ্য বা দৈর্ঘ্য পরিবর্তন, ক্ষেত্রফল না দিয়ে থাকলে তোমার ব্যাসার্ধ বা ক্ষেত্রফল বের করার জন্য যেটা দরকার তোমার সেরকম কোনো কিছু দেওয়া থাকবে, তুমি ডেফিনেটলি এই মানগুলো ইনপুট করে ইয়ং মডুলাস পেয়ে যাবে। অথবা ইয়ং মডুলাসের মান তোমার অনেক সময় প্রশ্নে দেওয়া থাকবে, তুমি ওইখান থেকে তোমার হচ্ছে বল চাইতে পারে, আদি দৈর্ঘ্য L1 চাইতে পারে, অর্থাৎ দৈর্ঘ্য কি পরিমাণ পরিবর্তন ঘটবে তোমার সেইটা, অর্থাৎ L2 মাইনাস L1 এর মানটা চাইতে পারে। যাই চাক না কেন তুমি যখন সহজে মান বসে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা। তাহলে এখানে কোনটা কি এটা আমি একটু সাইডে লিখে রাখি, কারণ প্রশ্ন যেটা চাবে তোমার সেই অনুযায়ী অ্যান্সার করা লাগবে। y তে কি বোঝানো হচ্ছে? y তে বোঝানো হচ্ছে ইয়ং মডুলাস। ইয়ং মডুলাসের একক কি হবে জানো? এর আগে তোমাদের আরেকটা জিনিস একটু শেখানো দরকার ছিল। এখানে আমরা পীড়ন শিখছি, তোমার হচ্ছে পীড়ন একক শিখছি, বিকৃতিটার একক শেখা হয়েছিল না, বাট এর একটু মাথায় রাখবা বিকৃতির কোনো একক নাই, এটা একটু মাথায় রাখবা। বিকৃতির কোনো একক নাই, বিকৃতির কোন কি নাই? একক নাই, কারণ একই রাশির ভাগফলের কোনো একক থাকে না। পরিবর্তন যদি দৈর্ঘ্যের পরিবর্তন বলি তাহলে ওটার একক মিটার, আদি দৈর্ঘ্য এটাও তোমার হচ্ছে মিটার, শুধু মিটার মিটার কেটে কোনো একক থাকবে না, একটু মাথায় রাখবে। পরীক্ষা এমসিকিউ প্রায় আসে বিকৃতির কোনো কি নাই? একক নাই। তাহলে এখানে যদি আমরা ইয়ং মডুলাসের এককটা বের করার চেষ্টা করি, পীড়নের একক কিন্তু প্যাসকেল বা নিউটন পার স্কয়ার মিটার, বা বিকৃতির কোনো একক নাই। তাই দেখো ধ্রুবকের একক আর পীড়নের একক সেম আছে না? তাহলে পীড়নের একক যেহেতু নিউটন পার স্কয়ার মিটার, তাহলে ইয়ং মডুলাসের একক হবে কি? নিউটন পার স্কয়ার মিটার। প্যাসকেল বলতে পারো তুমি এটাকে ডেফিনেটলি, বাট নিউটন পার স্কয়ার মিটারটা বেটার হবে। সুতরাং ইয়ং মডুলাসের একক হলো নিউটন পার স্কয়ার মিটার। ওকে, এখানে এফটা কি? এখানে এফ হচ্ছে যে বল, কি পরিমাণ বল তুমি প্রয়োগ করছো, এটা বলের একক নিউটন, এটা আমরা সবাই জানি। L1 হচ্ছে যে আদি দৈর্ঘ্য, L1টা কি? আদি দৈর্ঘ্য, অর্থাৎ বস্তুর বিকৃতি ঘটার আগে যে দৈর্ঘ্য ছিল সেটা। আর এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, বস্তুর ক্ষেত্রফল, অবশ্যই এসআই একক স্কয়ার মিটার, যদি সেন্টিমিটার বা মিলিমিটার থাকে স্কয়ার মিটার করে নিবা। আর L2 মাইনাস L1, L2 মাইনাস L1 এটাকে বলা হয় দৈর্ঘ্য পরিবর্তন, মানে কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, দৈর্ঘ্যের পরিবর্তন, কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এটা তুমি এখানে সহজে মান বসে বের করতে পারবা। ইয়ং মডুলাস থেকে ম্যাথটাকে প্রায় আমরা এরপরে একটা হচ্ছে যে ম্যাথ দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবা। না এই ম্যাথটা দেখলে মোটামুটি আমাদের লাস্ট টপিক এটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা একটা সৃজনশীল দেখে ফাইনালি আছে যে আমরা আজকে ক্লাস শেষ করব, ঠিক আছে? এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে যে একটি তারের উপাদানের ইয়ং মডুলাসের মানটা দেওয়া আছে 11 মিটার পার মিটার, তারের ব্যাস আছে 2 সেন্টিমিটার, আদি দৈর্ঘ্য দেওয়া আছে। এটা বল প্রয়োগ করে পরে দৈর্ঘ্য কত হবে, বল প্রয়োগের পর দৈর্ঘ্য কত হবে, তারপরে পরিবর্তিত দৈর্ঘ্য চাইছে। দ্যাট মিনস এখানে আমাদের L2 এর মান বের করতে হবে। তার আগে ডেটাগুলো আমরা একটু লিখে ফেলাই। তাহলে ইয়াং মডুলাস y এর মান আমাদের দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার স্কয়ার মিটার। ব্যাস দেওয়া আছে তারের ব্যাস দেওয়া আছে, ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো? ব্যাসার্ধ। তাহলে ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে এটাকে ব্যাসার্ধে কনভার্ট করে নিব, ঠিক আছে? এটাকে আমরা কি করব? ব্যাসার্ধে কনভার্ট করে নিব। তাহলে 2 × 10⁻11 এটা ছিল ইয়ং মডুলাস, আমাদের ব্যাস দেওয়া ছিল 2 সেন্টিমিটার, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 সেন্টিমিটার ব্যাসার্ধ হয়ে যাবে। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারকে আমাদের মিটারে কনভার্ট করতে কি করতে বলো তো? 100 দ্বারা ভাগ করা লাগবে, তাই না? তাহলে 1 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.01 হয়ে যাবে, 01 মিটার। এটা আমাদের ব্যাসার্ধ করে নিলাম। ব্যাস দেওয়া ছিল, ওটাকে 2 দিয়ে ভাগ করে প্রথমে ব্যাসার্ধ করে ওটাকে দেন আবার 100 দিয়ে ভাগ করে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে? ক্যালকুলেশন সুবিধার্থে। আদি দৈর্ঘ্য কত? L1, আদি দৈর্ঘ্য L1 দেওয়া হচ্ছে যে 1 মিটার, আদি দৈর্ঘ্য L1 1 মিটার। এরপরে বল প্রয়োগ করা হয়েছে দেখো কত? 10,200 নিউটন। তার মানে F সমান হচ্ছে যে 10,200 নিউটন। তাহলে আমরা বল পেয়ে গেছি। এবার বলছে বল প্রয়োগের পরে তার দৈর্ঘ্য কত হবে? ডেফিনেটলি বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বেড়ে যাবে, ওই L2 এর মানটা এখন বের করতে হবে। একটু আগে আমরা ইয়ং মডুলাস বের করার সূত্র শিখে আসলাম না, ওইটা দিয়েই কিন্তু আমরা ম্যাথ করে ফেলতে পারবো। F × L1 বাই A × L2 মাইনাস L1, ওই মান, ওই সূত্রটা আমাদের এখানে আবার একটু লিখতে হবে। দেখো তাহলে ইয়ং মডুলাসের যে সূত্রটা আমরা শিখছি ওইটা আমরা একটু লিখে ফেলাই। সেটা হচ্ছে যে F × L1 বাই A × L2 মাইনাস L1। আমার টার্গেট কি বলতো? L2 বের করা না। L2টারে এক পাশে রেখে বাকি সবগুলো অন্য পাশে নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে আর গুণ করে দিই আমরা, হ্যাঁ? L2 মাইনাস L1 ইকুয়াল টু F × L1 বাই ওয়াইটা পাশে চলে এসে A × Y ইয়ং মডুলাস। ওকে, এবার এখানে মান বসাও, এখানে মান বসে ক্যালকুলেশন করে ফাইনালি আমরা সেই মানের সাথে L1 বিয়োগ করে দিলে কিন্তু L2 এর মান হয়ে যাবে। তাহলে F এর মান আমাদের কত ছিল?
10,200, L1 ছিল আদি দৈর্ঘ্য 1 মিটার। এরিয়াটা আমাদের এখানে কত ছিল? ও এরিয়াটা তো বের করে নেওয়া নি, এরিয়াটাকে বের করে নি। হ্যাঁ, যেহেতু তারের ব্যাসার্ধ জানা আছে, তাহলে তারের মাথা হচ্ছে বৃত্তাকার, তাহলে এর ক্ষেত্রফল সূত্র হবে পাই আর স্কয়ার। তাহলে 3.1416 গুণ 0.1 স্কয়ার। তাহলে এটা দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলাই। 3.1416 ইন্টু আর হচ্ছে 0.01, এটা স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে তুমি এরিয়ার মানটা পেয়ে যাবে, অর্থাৎ ক্ষেত্রফলের মানটা পেয়ে যাবে। তাহলে কত হবে এখানে? 3.1416 ইন্টু 0.01 স্কয়ার। এই ভ্যালুটা হচ্ছে যে অনেক বড় একটা ভ্যালু আছে, 0.00031416, 0.00031416 স্কয়ার মিটার। এই মানটা আমাদের এখানে তাহলে বসাতে হবে। 0.00031416 ইন্টু ইয়াং মডুলাসের মান কত দেওয়া আছে? 2 ইন্টু 10⁻11। এই মানটা ক্যালকুলেশন করে ফেলাই আমরা এবার, ঠিক আছে? এটা একটু ক্যালকুলেশন করে ফেলাই আমরা। দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত ভ্যালু আসবে আমাদের? উপরে হচ্ছে 10,200, নিচেরটাকে একটু করে নিই আমরা। 0.00031416, ওকে। এটার সাথে গুণ করতে হবে হচ্ছে যে 2 ইন্টু 10⁻11, ওকে। এটা গুণ করে ফেলাইছি আমরা। এরপর আছে যে 10,200 ভাগ অ্যান্সার, 10,200 ভাগ অ্যান্সার যদি আমরা করি তাহলে আমাদের ভ্যালু আসছে যে 0.000162। আচ্ছা, আমরা এখানে ভ্যালুটা একটু কম করে লিখবো, 0.000162, 0.000162। এটা হচ্ছে আমাদের L2 মাইনাস L1 এর যে মান সেটা 0.000162। এখানে মানটা হলো ওকে। তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে 0.000162। তাহলে এইখানে দেখো আমরা এই পাশে পাচ্ছিলাম হচ্ছে যে L2 মাইনাস L1 এর মান। তাহলে L1 টা যদি ওই পাশে নিয়ে চলে যায় তাহলে L2 সমান কি লেখা যায়? এর সাথে L1 টা প্লাস করে দিতে হবে। L1 এর মান কত ছিল? 1 ছিল না? তাহলে যদি আমরা ফাইনালি ক্যালকুলেশন করি L1 এর মান যদি 1 বসাই তাহলে এটা হয়ে যাবে 1.000162 মিটার। তাহলে এইটা হলো আমাদের শেষ দৈর্ঘ্য, অর্থাৎ পরিবর্তিত দৈর্ঘ্য। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো, তাহলে এই ম্যাথটা সহজে আমরা কিন্তু ইয়াং মডুলাসের সূত্র ব্যবহার করে ফেলি। তোমার সবসময় যে শেষ দৈর্ঘ্য L2 যাবে তা না, দৈর্ঘ্য কেবল পরিবর্তন করবে, এটাও বের করতে বলতে পারতো। তখন L2 মাইনাস L1 এর মানটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার হইতো। অন্য যে কোনোটাও চাইতে পারে, এই সূত্র তোমার যে কোনোটাই চাইতে পারে। সুতরাং তুমি সূত্রটাও একটু মাথায় রাখবা। এই সূত্রে তোমার যাই চাক না কেন, ডেটাগুলো যদি বুঝে থাকো তুমি অবশ্যই বের করতে পারবা। ইয়াং মডুলাসের এই ম্যাথগুলো খুবই পরীক্ষায় আসে, একটু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের বই যে টপিকগুলো ছিল, সব টপিকগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই টপিকগুলো কিন্তু আমরা এখানে কভার করার চেষ্টা করছি। এরপরে আমরা ফাইনালি এই চ্যাপ্টারের সৃজনশীল কিভাবে পরীক্ষা আসে, দু একটা সৃজনশীলের মাধ্যমে ওই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এর সৃজনশীল আমি দু একটা তোমার একটু দেখাই দিই, এগুলো আছে বোর্ডের স্ট্যান্ডার্ড কোশ্চেন। সেগুলো হচ্ছে যে প্রথম একটা সৃজনশীল দেখা আমি নিয়েছি, সেটা হলো একটি বস্তুর ক্ষেত্রফল 20 সেন্টিমিটার স্কোয়ার, উচ্চতা হলো 10 সেন্টিমিটার। ক্ষেত্রফল উচ্চতা গুণ করে ডিফারেন্ট আয়তন পাওয়া যাবে, বাট সেন্টিমিটারকে অবশ্যই মিটারে কনভার্ট করিবে। বস্তুটির বাতাসে পানিতে ওজন যথাক্রমে 9.8 নিউটন এবং 7.84 নিউটন। বাতাসে ওজনটা কিন্তু রিয়েল ওজন, যেটা প্রকৃত ওজন বলে থাকি আমরা। আর পানিতে ডুবানোর পরে ওজন তো কমে যায় কিছুটা, ওই কমে যাওয়াটুকু বাদ দিয়ে যে ওজনটা থাকে সেটা হলো পানিতে ওজন। দেখো, এখানে বাতাসে ওজন 9.8 নিউটন, বাট পানিতে কিন্তু 7.84 নিউটন। ডেফিনেটলি ওজনটা কেন কম মনে হচ্ছে? কারণ প্লবতা বলের কারণে। ওকে, এবার বলছে বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় করো। ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের গ নম্বর বলছে সেটা বলছে বস্তুর উপাদানের ঘনত্ব। একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো ম্যাথ করার সময় যাই তোমার প্রশ্নে চাবে ওই জিনিসটা আগে তুমি মাথায় নিয়ে আসবা, ঠিক আছে? তাহলে তোমার বস্তুর উপাদানের ঘনত্ব বের করতে বলেছে, তাহলে তুমি সবসময় চিন্তা করবা উপাদানের ঘনত্ব আমরা বের করবো সূত্র জানি ρ = m/v, অর্থাৎ ভর ভাগ আয়তন দিয়ে। তাহলে ডেফিনেটলি যদি তোমার কোনো বস্তুর উপাদানের ঘনত্ব বের করতে হয় তাহলে তার আগে ভর আর তার আয়তন জানা লাগবে। দেখো তো এখানে বস্তুর ভর কোথাও ডিরেক্টলি দেওয়া নাই, কিন্তু বুঝে দেখো কিন্তু ভালো করে, বস্তুর ভর ডিরেক্টলি দেওয়া নাই, কিন্তু বস্তুর আয়তন কি ডিরেক্টলি আছে? ওইটাও নাই। তাহলে এই দুইটা না জানা অবধি তো আমরা ঘনত্ব বের করতে পারছি না। তাহলে আগে আমাদের ওই দুটো বের করতে হবে। ইনডিরেক্টলি দেওয়া আছে, আমরা একটু মডিফাই করে ওই জিনিসগুলো বের করে আসতে হবে। তাহলে আমাদের ভর আর আয়তন এই দুটো আগে জানতে হবে। দেখো তো একটু খেয়াল করে, বস্তুর বাতাসে ওজন দেওয়া আছে না? ওজনের সূত্রে তো ভর থাকে, ওজনের সূত্র থেকে আমরা ভরটা বের করে নিয়ে আসবো কিভাবে? আমরা জানি W = mg, তাই না? তাহলে এখান থেকে m = কি লেখা যায়?
W/C, তাহলে এখানে ওজন হলো 9.8, জি এর মান আমরা জানি 9.8, ভাগফল কত হবে 1, তাহলে বস্তুটার ভর কত 1 কেজি। এই যে আমরা ভরটা বের করে ফেলাইছি, তাহলে আমাদের একটা মান জানা হয়ে গেছে ভর। এবার আমরা আয়তনটা বের করার চেষ্টা করবো। এখন আয়তনও ডিরেক্টলি দেওয়া নাই, বাট ওই যে ক্ষেত্রফল দেওয়া আছে না, এরিয়া, আর এখানে উচ্চতা দেওয়া আছে, এই আয়তন বের করতে হলেই ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করে দিলেই হয়ে যায়। তাহলে আয়তনের এই সূত্রটা একটু মাথায় রাখবা, সেটা হলো আয়তন ভি সমান সমান AH। বাট ডেফিনেটলি তোমার অবশ্যই এখানে মানগুলাকে কিসে কনভার্ট করে দিতে হবে, মিটারে কনভার্ট করে দেবো, ঠিক আছে। তুমি একবারে এই দুটো গুণ করে ঘন সেন্টিমিটার করে সেটাকেও মিটারে কনভার্ট করতে পারো, তাও হবে। আমি ওইটাই করে দেখাচ্ছি। দেখো এখানে আমাদের এর মান দেওয়া আছে 20 আর উচ্চতা দেওয়া আছে হলো 10, তাহলে কত হবে বলতো 200 কিউবিক সেন্টিমিটার হবে, কারণ সব সেন্টিমিটার এককে ছিল। এইটাকে আমাদের এখন মিটারে কনভার্ট করে দিতে হবে। তো মনে রাখবা সেন্টিমিটার থেকে মিটার করতে হলে 100 দ্বারা ভাগ করা লাগে, যেহেতু কিউবিক সেন্টিমিটার আছে তাহলে 100 কিউব দ্বারা তোমার এটা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 200 ডিভাইডেড বাই 100 কিউব, এটা করলে তুমি আছে যে ঘনমিটার একক পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে 200 ভাগ 100 কিউব। ওকে, আমরা মানটা একটু বের করার চেষ্টা করি। 200 ভাগ 100 কিউব, এই মানটা আমাদের বের হবে হচ্ছে যে 0.0002 ঘনমিটার। এই যে আমাদের দুইটা মান জানার দরকার ছিল, বের হয়ে গেছে। এবার আমরা কি করব, সূত্রটা লিখবো, সুন্দর মতো মান বসাই দেবো, হয়ে যাবে। যেহেতু বস্তু ঘনত্ব চাইছে, আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল টু কি m ভাগ v। m এর মানটা আমরা তো আগেই বের করে নিয়েছি, কত বের হয়েছে 1 কেজি, আর v এর মানটা মাত্র বের করলাম 0.0002 ঘনমিটার। এটা ভাগ করে দাও, তাহলে তুমি ফাইনালি তোমার যে অ্যান্সার সেটা তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা যদি ভাগ করি আমরা, তাহলে 1 ভাগ অ্যান্সার করে দিই, 1 ভাগ অ্যান্সার, তাহলে আমাদের হচ্ছে যে 5000। ঘনত্বের একক কি মনে রাখবা, ঘনত্বের একক কেজি পার কিউবিক মিটার। সুতরাং গ নম্বরের অ্যান্সার হচ্ছে 5000 কেজি পার। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এখন দেখো এখানে হচ্ছে যে আমাদের যে ঘ নম্বর প্রশ্নটা আছে, এইটা একটা আমরা সলভ করার চেষ্টা করি, খুবই ইজি। ঘনবল হচ্ছে প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। ঘনবল সলভ করতে হলে আমাদের আগে আর্কিমিডিসের সূত্র কি এটা কিন্তু জানা দরকার, তুমি ডেফিনেটলি উপর আগে লিখবা, তাই না। আর্কিমিডিসের সূত্র কিন্তু আমরা শিখে আসি যে কি কোনো বস্তুকে কোনো স্থির তরল বা বায়বরতে আংশিক বা সম্পূর্ণ নিয়োজিত করলে বস্তুটি কিছু পরিমাণ ওজন হারায়, ওই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। তার মানে আর্কিমিডিসের যে মেইন কথা সেটা হচ্ছে যে বস্তুর হারানো ওজন, বুঝবা ভালো করে, বস্তুর হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন, বস্তুর হারানো ওজন ইকুয়াল টু কি অপসারিত তরলের ওজন। তাহলে আমরা এই দুইটা জিনিস যদি ইকুয়াল দেখাতে পারি, তাহলে আর্কিমিডিসের সূত্র মেনে চলছে, এটা আমরা প্রমাণ করে ফেলতে পারছি। এই দুইটাই তোমার এখন কি করতে হবে, বের করতে হবে। তাহলে প্রথমে তুমি কি বের করবা, বস্তুর হারানো ওজন বের করবা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা বস্তুর হারানো ওজনটা একটু বের করি, বস্তুর হারানো ওজন। এখন দেখো হারানো ওজন মানে কি, বস্তুটার অ্যাকচুয়াল যে ওজন, বাতাসে যে ওজন, ওইটা থেকে যদি পানিতে নিমজ্জিত করা অবস্থার পরে তার কতটুকু ওজন ছিল সেটা যদি মাইনাস করে দিই, তাহলে কতটুকু ওজন হারিয়েছে সেটা পেয়ে যাবেন। সাপোজ বস্তুটার ওজন, এই বস্তুর ওজন সাপোজ তোমার আছে 10 নিউটন, পানিতে ডুবানোর পরে এই বস্তুটার ওজন হয়েছে 8 নিউটন, তাহলে বলতো কত নিউটন ওজন হারিয়েছে, 10 মাইনাস 8 করলেই তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এখানে দেখো বাতাসে ওজন তোমার দেওয়া আছে, প্রশ্ন বাতাসে ওজন দেওয়া আছে 9.8 নিউটন, আর ডুবন্ত অবস্থায়, পানিতে ডুবন্ত অবস্থায় বস্তুটার ওজন 7.84 নিউটন। এই দুটো যদি মাইনাস করে দিই তাহলে হারানো ওজন হয়ে যাচ্ছে না, অবশ্যই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন এই দুটো মাইনাস করে দিলে হারানো ওজন পেয়ে যাবো। তাহলে 9.8 মাইনাস 7.84, এটা যদি মাইনাস করি তাহলে কত বের হবে আমাদের এখানে, 9.8 মাইনাস 7.84। ওকে, 9.8 মাইনাস 7.84, এই ভ্যালুটা যদি মাইনাস করি তাহলে আমাদের বের আসছে 1.96 নিউটন, 1.96 নিউটন। এইটা হলো বস্তুর হারানো ওজন। একটা এটা আমাদের বের করা শেষ। এখন আমাদের ওই অপসারিত তরলের ওজনটা বের করতে হবে। তাহলে কিন্তু আমরা ফাইনালি দুটো জিনিস সমান যদি বের হয় বলে দিতে পারবো যে হ্যাঁ আর্কিমিডিসের সূত্র সমর্থন করে। তাহলে আমাদের এখন অপসারিত তরলের ওজন বের করতে হবে, খুব ভালো করে বুঝবা। অপসারিত তরলের ওজন আমি একদম বেসিক থেকে দেখা দিচ্ছি। অপসারিত তরলের ওজন যদি তোমাকে বের করতে হয় তাহলে আমরা জানি ওজন বের করার সূত্র W=mc, তাই না। জির মান মুখস্থ, আর ওই অপসারিত তরল মানে বস্তু ডুবানোর পরে কতটুকু তরল অপসারণ আছে ওইটা তোমার ভর জানা লাগবে না। তা ভর বের করার সূত্র কি আমরা জানি, ρ=m/v। তাহলে m কি লেখা যায় বলতো এখান থেকে, v ρ।
এম ইকুয়াল টু কি লেখা যায় ভি রো। তাহলে আমাদের ভর যেহেতু জানা নেই, অপসারিত তরলের ভর যেহেতু জানা নেই, তাহলে অপসারিত তরলের আমরা এখন কি লিখবো, ভরের পরিবর্তে এম ইকুয়াল টু যদি ভি রো লেখা যায় তাহলে এম এর জায়গায় আমরা লিখবো ভি রো জি। মনে দেখবেন তো অপসারিত তরলে। এবার দেখো তো ভি রো জি, এটা চেনা চেনা লাগছে না? অ্যাকচুয়ালি এটা হলো প্লবতা বলের সূত্র। আমরা একবারে প্লবতা বল বের করলেও কিন্তু অপসারিত তরলের ওজন হয়ে যেত, তাই না? তাহলে আমরা কিন্তু এখন ইজিলি প্লবতা বল বের করে দিই, কারণ অপসারিত তরলের ওজন প্লবতা বলের সমান। এটা কিন্তু আমি আর্কিমিডিসের সূত্রের মধ্যে কিন্তু খুব ডিটেলসে বোঝাই দিয়েছি তোমাদের এর আগেই। তোমরা যারা ওইটুকু দেখো নাই, ভিডিও আগে থেকে একটু টেনে আর্কিমিডিসের টপিকটা একটু বের করো, তাহলে ওখানে তোমরা দেখতে পাবো। খুবই সহজ একটা টপিক, ঠিক আছে? তাহলে হচ্ছে যে ভি রো জি, এই জায়গাটায় ভিটা হচ্ছে যে আমাদের অপসারিত তরলের আয়তন। আমরা জানি কোন একটা বস্তুকে যদি তরলের মধ্যে ডুবাইয়ে দেওয়া হয়, তাহলে অপসারিত তরলের আয়তন ওই বস্তুর আয়তনের সমান হয়। তা বস্তুর আয়তন তো আমরা একটু আগেই গতি বের করছিলাম, কত বের হয়েছিল 0.0002 ঘনমিটার। তাহলে এখানে আমাদের অপসারিত তরলের আয়তনের জায়গায় আমরা কত বসাতে পারবো, 0.0002 ঘনমিটার, 0.0002। আর রো হচ্ছে তরল, এখানে কি পানির কথা বলছে? তোমার যদি না দেওয়া, হ্যাঁ পানিতে বলছে। পানির ঘনত্ব সবসময় কত ধরবা, 1000, আর জি এর মান 9.8। এইটা ক্যালকুলেশন করলে তুমি যে ভ্যালুটা পাবা সেটাও দেখবা যে 1.96 বের হচ্ছে। তার মানে কি বেরোলে বলতো, সেটা হলো হারানো ওজন আর এই অপসারিত তরলের ওজন। দেখো একটু খেয়াল করে, হারানো ওজনও যা, অপসারিত তরলের ওজনও তাই। তাহলে এবার কি আমরা বলতে পারবো আর্কিমিডিসের সূত্র সমর্থন করে? ডেফিনেটলি বলতে পারবো। এইভাবে তুমি এই ধরনের ম্যাথ করতে পারো। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই এসে থাকে এই ধরনের কোশ্চেন, পরীক্ষায় প্রায় এসে থাকে। এটা তুমি সহজে সলভ করতে পারবে এই নিয়মে, ঠিক আছে? আমরা আরেকটা সৃজনশীল দেখবো প্যাসকেলের বলবৃদ্ধিকরণ নীতি থেকে। তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের একটা আইডিয়া তোমাদের আশা করি হয়ে যাবে, ঠিক আছে? এইখানে দেখো একটা সৃজনশীল দেখা আছে, একটা উদ্দীপক দেওয়া আছে, আর এইখানে তোমার আছে যে ডেটাগুলো দিয়ে আমাদের ম্যাথ ক্যালকুলেশনের মতো করে দেওয়া আছে অলরেডি। গ নম্বর যেটা আছে এটা আমাদের সেকেন্ড সৃজনশীল। এখানে যে গ নম্বরটা আছে এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। আগে দেখো আমি অলরেডি তোমাদের প্যাসকেলের বলবৃদ্ধিকরণ নীতিতে পিস্টন সিলিন্ডারের অঙ্ক কিন্তু করিয়েছি, দেখিয়েছি, বেসিক টপিক বুঝাইছি। এখানে দেখো আমাদের এই সিলিন্ডারে F1 দেওয়া আছে 500 নিউটন। এইখানে দেখো এর দৈর্ঘ্যর পরিবর্তন ঘটেছে 5 সেন্টিমিটার, ক্ষেত্রফল দিয়ে আছেন 0.09 স্কয়ার মিটার। দেখো অনেক সুন্দর করে সব এসআই এককই দেওয়া আছে, শুধুমাত্র সেন্টিমিটারটাকে মিটার করে নিলেই হয়ে যাচ্ছে। সেটা আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। F2 এর মানটা দেওয়া নেই, বাট A2 টা দেওয়া আছে 2.7 স্কয়ার মিটার। তার মানে আমাদের কিন্তু বেশ কিছু ডেটা দেওয়া আছে, ওই ডেটা অ্যানালাইসিস করে আমাদের বাকি কিছু বের করতে হবে, ঠিক আছে? আগে আমরা গড়টা শেষ করি। দেখো বলছে F2 এর মান নির্ণয় করো। ও তাহলে আমাদের এখানে আছে যে এই বলটা বের করতে হবে। তাহলে ডেটাগুলো আমরা একটু লিখে ফেলাই। আমাদের F1 দেওয়া আছে যে 500 নিউটন। তারপরে আমাদের A1 প্রথম সিলিন্ডারের ক্ষেত্রফল দেওয়া আছে হলো 0.09 স্কয়ার মিটার। দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রফল A2, এটা হলো বড় সিলিন্ডার, আর এটা 2.7 স্কয়ার মিটার। চিত্রটা দেখে বোঝা যাচ্ছে এটা বড়, বাট অ্যাকচুয়ালি চিত্র আঁকাটা একটু ঝামেলা আছে, বাট 2.7 স্কয়ার মিটার আমাদের ডেটা দেখে আমরা বুঝে নিলাম। ওকে, এবার F2 চাইছে। তাহলে দেখো তো প্যাসকেলের সূত্র আমরা শিখছি না, F2 বাই F1 ইকুয়াল টু A2 বাই A1। আমরা এই মানটা এখানে সহজে বসাই দিতে পারবো, তাই না? তাহলে এখান থেকে আমরা F2 সমান লিখতে পারছি A2 বাই A1 ইন্টু F1। তাহলে A2 এর মান আমাদের কত, A2 এর মান 2.7, A1 এর মান কত 0.09, আর F1 এর মান আমাদের দেওয়া আছে হলো 500। এটা একটু ক্যালকুলেশন করো, করলে তুমি ফাইনালি অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে যে এখানে যদি ক্যালকুলেশনটা করি তাহলে কত আসছে, 2.7 ডিভাইডেড বাই 0.09। এইটার সাথে আবার 500 গুণ করে দিচ্ছিলাম আমাদের, গুণ 500, তাহলে মানটা আসছে 15,000। মানটা কত আসছে, 15,000 নিউটন। তাহলে এটা জিনিস বুঝো তো, ছোট সিলিন্ডারে আমরা 500 নিউটন বল প্রয়োগ করে বড় সিলিন্ডারের বল পেয়েছে 15,000, বল অনেক বেড়ে আছে। এটা হচ্ছে প্যাসকেলের বলবৃদ্ধিকরণ নীতি মধ্যে আমরা শিখছিলাম। তো যাই হোক, আমাদের যে ভ্যালুটা এখানে ঘ নম্বরে বের করতে আছে ওটা আমাদের কিন্তু হয়ে গেছে। এরপর আমরা একটু ঘ নম্বরটা সলভ করবো। ঘ নম্বরটা দেখো আমাদের কি বলেছে, এর আগে আমরা একটু শিখছি বেশি, ওইটা আমাদের এখানে কাজে লাগাতে হবে। ঘ নম্বরের জন্য যে উদ্দীপকের প্রদত্ত তথ্য অনুসারে উভয় পৃষ্ঠায় কাচের পরিবর্তন সমান, এটা দেখাতে আমি কিন্তু এর আগে কিন্তু ভালো মতো বোঝাই দিয়েছি যে উভয় পৃষ্ঠায় কাচের পরিবর্তন কিন্তু সমান থাকে, বাট ওইটা আমাদের একটু ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে উভয় পৃষ্ঠায় কাজের পরিবর্তন সমান এটা দেখাতে হলে আমি এর আগে তোমাদের শিখাইছি, আগে ডেটাগুলো আমরা লিখে ফেলাই। হ্যাঁ, আমরা ডেটাগুলো আবার সুন্দর করে লিখে ফেলাই, এগুলো আমাদের কাজে লাগবে সবই। আমাদের F1 দেওয়া আছে হলো 500 নিউটন, আর A1 দেওয়া আছে হলো 0.09 স্কয়ার মিটার। L1 দেওয়া আছে, L1 কোনটা বলো তো? L1 ধরবো এই যে সরণ, যেটা সিলিন্ডার পিস্টনের সরণ, ওইটা 5 সেন্টিমিটার দেওয়া আছে, বাট সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করে আমরা মিটারে কনভার্ট করে নেব। তাহলে 5 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.5 মিটার হবে, 0.05। ওকে, বাট এই জায়গাটায় তোমার সিলিন্ডার এইখান থেকে এইটুকু উঠেছে, এই জায়গায় যে দৈর্ঘ্যের পরিবর্তন, সরণ যেটাকে আমরা বলছি দূরত্বের পরিবর্তন, এইটার মান কিন্তু দেওয়া নাই। ওইটা আমাদের প্রয়োজন হবে না, ওইটা আমরা বের করে নিতে পারবো। তার আগে A2 দেওয়া আছে, ওইটা আমরা একটু লিখে নিই। এটা হচ্ছে 2.7 স্কয়ার মিটার। এখন আমি এর আগে তোমাদের শিখাইছি যে এই দুইটার যে ভলিউমের পরিবর্তন, এইটা কিন্তু সবসময় কি থাকে, ইকুয়াল থাকে, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতেছি V1 সমান সমান V2, আর V মানে কি, V মানে ক্ষেত্রফল গুণ উচ্চতা। তার মানে এখানে ক্ষেত্রফল A1 আর উচ্চতা হলো L1।
তাহলে ভি এর পরিবর্তে লেখা যায় V1L1, V2 এর পরিবর্তে লেখা যায় V2L2। এখান থেকে যদি আমরা আর গুণ করি তাহলে V1/V2 = L2/L1। আমার টার্গেট L2 বের করা, তাই না? L2 এর মানটা আমাদের জানা নেই, তাহলে L2 টা আমার আগে বের করে নিতে হবে। তাহলে আর গুণ করে দাও, V1 এর মান কত এখানে, সরি তোমার আছে যে এখানে একটু মিস্টেক হয়েছে, V1 না, আয়তনের সূত্র হবে হচ্ছে যে V = A1L1, তাহলে A1L1 = A2L2। তাহলে এখানে যদি আর গুণ করে দিই তাহলে এখানে আমাদের থাকবে A1/A2 A1L1/A2। এখান থেকে আমরা L2 এর মানটা বের করে ফেলতে পারছি। এখানে মান বসাও। A1 এর মান আমাদের কত দেওয়া আছে? A1 এর মান দেওয়া আছে 0.09, L1 এর মান পাইছি আমরা কত 0.05, আর নিচে A2 এর মান কত 2.7। এটা ক্যালকুলেশন করলে তুমি কিন্তু L2 এর মান পেয়ে যাচ্ছ। অতএব L2 = এটা ক্যালকুলেশন করে ফেলাও, তাহলে তুমি অবশ্যই L2 এর মান পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে আছে 0.09 ইন্টু 0.05 ডিভাইডেড বাই 2.7। এই যে মান, এটার সাথে আমরা এখন সরি এটাই তো আমাদের মান, এখানে তাহলে বের হচ্ছে আমাদের L2 এর মান 0.00167 0.00167 মিটার। ওকে, মিটারে আমরা কনভার্ট করে একবার বের করলাম। ওকে, L2 এর মান আমাদের জানা হয়ে গেছে। এখন দেখো আমরা জানি যে উভয় বিস্ময় কাজের পরিমাণ সমান দেখা, তাহলে কাজ বের করে দেখাতে হবে। তাহলে আমরা কাজের সূত্র জানি W = FL, কাজের সূত্র কি জানি? FL। তাহলে এই সিলিন্ডারে যে কাজ এটাকে ধরলাম W1, এই সিলিন্ডারে যে কাজ এটাকে ধরলাম W2। তাহলে আমরা কাজের সূত্র শিখছি কি W = FL, মানে নরমালি FS হয়, বাট এখানে সরণটাকে তো S না ধরে L ধরেছি, এইজন্য আমরা L বলবো। W1 = F1L1, এই ভ্যালুটা এখানে বসাও। F1 আমাদের কত ছিল? F1 ছিল 500, L1 এর মান আমাদের কত ছিল? L1 এর মান ছিল 0.05। এই ভ্যালুটা আমরা এখানে বসাই, 500 × 0.05, দেখো কত আসছে, 500 × 0.05। ওকে, 500 × 0.05, তাহলে আমাদের ভ্যালু আসছে 25। কত আসছে? 25 জুল। কাজে দেখো কি জুল, তার মানে 25 জুল কাজ হচ্ছে W1 অর্থাৎ প্রথম সিলিন্ডারে। সিমিলার ভাবে আমরা এখন W2 টা বের করি। W2 হবে আছে F2L2। তাহলে F2 এর মান আমাদের কত জন বের হয়েছিল? F2 এর মান আমরা একটু আগে বের করছিলাম মনে হয় গ নম্বরে সম্ভবত, হ্যাঁ F2 এর মান বের হয়েছিল 15,000। তাহলে আমরা 15,000 বসাই দেবো এখানে, 15,000। আর L2 এর মানটা আমরা একটু আগে বের করলাম 0.00167। এখানে কিন্তু আরো ভ্যালু ছিল, আমরা একটু কম বেশি করেছি, হালকা একটু কম বেশি পয়েন্টের পর হইতে পারে, বাট তোমার অ্যান্সারটা 25ই হবে, বা 25 এর একটু কম বেশি হতে পারে, যেহেতু আমরা একটু কম বেশি করছি অলরেডি। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে যে 15,000 × 0.00167। ওকে, তাহলে অ্যান্সারটা আমাদের আসছে যে 25.05। কেন একটু কম বেশি হয়েছে? কারণ এখানে অ্যাকচুয়ালি 66 আরো কিছু সংখ্যা ছিল, আমি 7 ধরে নিয়েছি। 25.05, তো তুমি জাস্ট 05টা একদমই কম ভ্যালু, এটা না ধরে তুমি 25 লিখে দেবে, যেহেতু তোমার সমান প্রমাণ করতে হবে, এই কারণে তুমি এটাকে 25 লিখে দিবা। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার দাঁড়ালো যে প্রথম সিলিন্ডারের কাজে পরিমাণ W1, দ্বিতীয় সিলিন্ডারের কাজে পরিমাণ W2, দুইটা কি হলো? ইকুয়াল হয়ে গেল। তাই তুমি এইভাবে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারো। এটাও কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা ভালো করে একটু প্র্যাকটিস করবা তোমরা। ঠিক আছে, এই ছিল আমাদের কাছে পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়, যেটা এইটার একটা বেসিক ক্লাস। এইখানে আমরা টোটালি A to Z যেই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, এই টপিকগুলো একদম A to Z একটু বেসিক থেকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে সেগুলো একটু সলভ করা শিখছি। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, এবং আমাদের একাডেমিক সায়েন্স ফেসবুক পেজ, একাডেমিক সায়েন্স ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।